আজকে যেহেতু আপনাদের লাস্ট ক্লাস, ইনশাল্লাহ এরপর অফিসিয়ালি আর কখনো ক্লাস হবে না আপনাদের সাথে আমার। যদি কারো কোনো প্রবলেম থাকে বা ওয়েবসাইট নিয়ে কাজ করার সময় এসইও করতে গিয়ে যদি কখনো প্রবলেমে পড়েন, ডিরেক্টলি আমাকে নক দিয়েন যে কোনো সময়। সেটা যদি খুব বেশি আর্জেন্ট হয় সেক্ষেত্রে একটু টেক্সটের আগে আর্জেন্ট কথাটা একটু লিখে দিন, তাহলে আমাকে একটু বুঝতে সুবিধা হয় যে অ্যাকচুয়ালি কাজটা কতটুকু আর্জেন্ট। কারণ এসএমএস তো অনেকেই আসে, আর 2টা মাস তো চলে গেল আপনাদের সাথে দেখতে দেখতে। যতটুকু আমি পারছি, যতটুকু আমার সাধ্যে ছিল আমি দিছি, দেওয়ার আমি চেষ্টা করছি ভাই। এখন কতটুকু আপনারা নিতে পারছেন বা আমি অ্যাকচুয়ালি কতটা দিতে পারছি সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি আপনাদের উপরই। কারণ আমি যদি নিজেকে জাজ করি সেক্ষেত্রে আমি বলবো যে আমি সবই দিছি আপনাদের, আমার যতটুকু আওতাধীন ছিল। হ্যাঁ, আমি কোনো দেখাইতে বা সাজেস্ট দিতে আমি কখনো কৃপণতা করি নাই। এরপরেও যদি মনে হয় যে কোনো কিছু রয়ে গেছে, গ্যাপ রয়ে গেছে, আপনারা নির্দ্বিধায় আমারে বললেন, চেষ্টা করব সেগুলো একটু সলভ করে দেওয়ার জন্য। তবে আশা করি আমি যতটুকু আপনাদের দেখাইছি, শিখাবো বলবো না, কারণ শেখানোর ক্যাপাবিলিটি আমার কাছে নাই। আমি যতটুকু পারি, আমার যতটুকু দক্ষতা ছিল আমি শেয়ার করছি আপনাদের সাথে, আমার অভিজ্ঞতা আমি শেয়ার করছি। সো আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে যতটুকু শেয়ার করছি, আশা করি ইন ফিউচারে কোনো ওয়েবসাইট এসইও করতে গিয়ে কখনো অন্য কোনো কোর্স বলেন বা অন্য কারো হেল্পের প্রয়োজন হবে না আপনাদের। আপনারা একটা ফ্যামিলি এবং আপনাদের গ্রুপ থাকবে। হ্যাঁ, যতদিন আমি এই সেক্টরটাতে আছি বা আমার স্কাইপি আইডি যতদিন আছে, আপনাদের এই গ্রুপ ততদিন থাকবে, আমি ডিলিট করবো না। আশা করি আপনারা সবাই থাকবেন একটা ফ্যামিলির মতো। কারণ লাইফে কাজ করতে গেলে প্রবলেমে পড়বেন। এই সেক্টরটাতে যদি যারা থাকেন, যাদের এটা অ্যাম্বিশন বা প্যাশন যদি বলি, সো এই কাজ এটা ছাড়তে পারবে না যার এটা অ্যাম্বিশন। সেক্ষেত্রে প্রবলেমে পড়বেন, নতুন নতুন সিচুয়েশন আসবে, সেগুলো হ্যান্ডেল করতে হবে। সো আপনারা একটা ফ্যামিলির মতো এখানে 20 জন আছেন। সো আমি আশা করব যে এই 20 জন 20 জনকে যখনই যেরকমভাবেই প্রবলেমে ফেস করুক, নিঃস্বার্থভাবে হেল্প করবেন। কারণ আমার ইন্টেনশন ভাই একটাই, যে মানুষ এত টাকা খরচ করে হচ্ছে কোর্স করে, কোর্স হয়তো বা করে, ঠিক আছে, কোর্স করার পরে আর ওই মেন্টরের কোনো হেল্প পায় না। তার চেয়ে বড় কথা হচ্ছে ব্যাচে যারা থাকে তারা একটু সেলফিশ টাইপের হয়ে যায়। যখন দেখা যায় আমি একটু কাজ পারি বা আমার একটু আর্নিং হচ্ছে, আমি সেকেন্ড আমার যদি কেউ হেল্প চাই আমি করতে চাই না। ইন্টেনশন কি? ইন্টেনশন হচ্ছে আমি যদি ওরা শিখাইয়া দেই বা ওনাকে যদি জিনিসটা বুঝাইয়া দেই বা উনি যদি বুঝে যায়, তাহলে আমার মার্কেট থাকবে না। সো এটা অ্যাকচুয়ালি আসলে ভুল ধারণা। আশা করি এই ধরনের ধারণা অ্যাকচুয়ালি আপনাদের মধ্যে কখনো ছিল না বা থাকবেও না, ইন ফিউচারে রাখবেনও না। যে যখনই সমস্যায় পড়েন, যে যখনই আপনারা প্রবলেম ফেস করেন না কেন, আপনারা একে অপরকে হেল্প করবেন। গ্রুপে আছে, আপনাদের গ্রুপে পোস্ট করেন। গ্রুপ থেকে যদি হেল্প না পান, আমাকে নক দিয়েন, আমি তো আছি, সমস্যা নেই। ছোট ভাই হিসেবে বলেন, ব্যাচমেট বলেন, ফ্রেন্ডস বলেন, আর বড় আসসালামু ভাই আলাইকুম। বলেন, যে ওয়ালাইকুম আসসালাম, যেটাই বলেন, অলওয়েজ আমি আছি, সমস্যা নেই আপনাদের সাথে। আর এখন পর্যন্ত আমি মনে করি যে প্রজেক্ট আর হচ্ছে সিঙ্গেল কাজের ধরন যদি আমি ভাগ করি, একটা হচ্ছে ফুল প্রজেক্ট বলেন, আর হচ্ছে ফুল সিঙ্গেল প্রজেক্ট বলেন, সিঙ্গেল ওয়ার্ক বলেন, ছোট ছোট কাজগুলো বলেন। আমি আশা করি আপনারা প্রজেক্ট হ্যান্ডেল করার মতো ক্যাপাবিলিটি আমার এই লেসন দ্বারা, মানে আপনি পর্যন্ত যা শিখছি তাতে হওয়ার কথা। আমি আশা করি হওয়ার কথা, আমি শিওর না। আহ, আর ছোট ছোট প্রজেক্টের কথা যদি বলি, যেমন গেস্ট পোস্টিং করা বা অন পেজ এসিও করা, ইমেজ অল্টার টেক্সট ঠিক করা, গুগল মাই বিজনেস পেজ ওপেন করা বা গুগল মাই বিজনেস পেজের অপটিমাইজেশন করা, হ্যাঁ, অফ পেজ এসিও করার যে ছোট ছোট লিঙ্ক বিল্ডিং এর যে কাজগুলো আছে, ফোরাম পোস্টিং, ব্লগ কমেন্টিং, আর্টিকেল শেয়ার, যেগুলো ফাইবারে ছোট ছোট গিগ আকারে বানিয়ে দেওয়া যায়, কিওয়ার্ড রিসার্চ, মনে হয় না আপনাদের এখানে সমস্যা হওয়ার কথা একদম ছোট প্রজেক্টগুলোতে। আর বড় প্রজেক্ট যেগুলো আসে সেগুলো হচ্ছে যে
আপনার ফুল একটা ওয়েবসাইটকে হ্যান্ডেল করা, ফুল একটা ওয়েবসাইটকে কয়েকটা স্পেসিফিক কিওয়ার্ডের উপরে র্যাঙ্ক করানো। যদিও কিছুটা প্রবলেম থাকবে, তবে আশা করি আজকের ক্লাসের পরে এই বড় প্রজেক্ট নিয়েও হ্যান্ডেল করার জন্য কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না। আজকের এই সেশনে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে ফুললি একদম প্রথম থেকে, মানে এসইওর স্টার্টিং থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত একটা ফুল প্রজেক্ট যদি বলি, বা ফুল একটা ওয়েবসাইটকে অ্যানালাইসিস করা এবং প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় যেগুলো একটু ধরে দেওয়া। হয়তো বা প্রত্যেকটা জিনিস আমার সিঙ্গেলভাবে হচ্ছে লাইভ দেখানো সম্ভব হবে না একদম, তবে যা দেখানো হয়েছে তার মধ্যেই যেহেতু কথাগুলো থাকবে, আপনারা জিনিসগুলো ধরে নিতে পারবেন আশা করি। আমি আশা করি ধরে নিতে পারবেন। সো আমি যদি একটা নর্মাল একটা ওয়েবসাইট আমি ধরি, সাপোজ যে কোনো একটা ওয়েবসাইট যদি আমি ধরি, সেক্ষেত্রে ধরলাম আমি হ্যাঁ রবিন ভাই, হ্যাঁ জি, লিখুন ভাই, বলেন। আরেকটা বিষয় একটু বলতে পারেন, সেটা হলো এই লাইভ তো কাজ মানে শেষ তো আজকে থেকে ক্লাস, তারপরেও যদি কেউ মানে ওই যে আমাদের মেক হেলথ ওয়ার্ল্ডে কাজ করতে চায় আপনার মানে আমাদের টিমমেট হয়ে অথবা মানে একটু প্র্যাকটিক্যালি যদি কেউ কাজ করতে চায় তাহলে এই সুযোগটা আছে আর কি, এটা একটু হ্যাঁ ক্লিয়ার করেন। হ্যাঁ, আচ্ছা। যেটা প্রথম ব্যাচ থেকে চলে আসতেছে, হ্যাঁ, আমাদের যে এই যে সাইটটা আমি আপনাদের জন্য লাইভ প্রজেক্ট হিসেবে জন্য বানিয়ে রাখছি আপনাদের জন্য। সো যাদের মনে হয় যে না আমার আরো আমাকে আরো প্র্যাকটিস করতে হবে, আমার নিজের সাইট নাই, যদি আপনাদের এখানে অনেকেরই সাইট আছে, সো যার কারণে আমি বলি নাই, তারপরে যেহেতু লিখন ভাই বললো, যাদের নিজস্ব একদমই সাইট নাই, এখন আবার সাইট বানাবেন, হ্যাঁ, ওইরকম আপাতত চাচ্ছেন না, বাট প্র্যাকটিসটা তো করা দরকার, আমাদের সবারই প্র্যাকটিস করা দরকার। সো সেই ক্ষেত্রে আপনারা মোস্ট ওয়েলকাম, আপনারা আপনাদের ইমেলটা দিয়ে রাখেন, আমি আপনাদের ইমেলে আপনাদের নাম সহ আপনাদেরকে এখানে হচ্ছে অ্যাক্সেস দিয়ে দিব, আপনারা এখানে বসে প্র্যাকটিস করবেন। কেউ যদি চিন্তা করেন সাইট নষ্ট হয়ে যাবে, সাইট সমস্যা হতে পারে, এই ধরনের কোনো ইন্টেনশন কেউ মনের ভিতর রাখেন না, কারণ সাইটটা একমাত্র আপনাদের প্র্যাকটিস করার জন্যই। প্র্যাকটিস করতে করতে যদি সাইট নষ্ট করে ফেলতে পারেন, আমি মনে করবো যে অ্যাটলিস্ট প্র্যাকটিস করতে গিয়ে তো নষ্ট করছেন। অ্যাটলিস্ট আপনার মধ্যে ইচ্ছা শক্তিটা আছে যে অ্যাটলিস্ট আপনি জানতে চান বা প্র্যাকটিস করতে চান। কারণ থিওরিক্যালি আমরা এতদিন যা দেখছি বা প্র্যাকটিক্যালি যা দেখছি, সেটা যদি এখন অ্যাপ্লাই না করেন ঠিক মতো, সেটা আপনি যেখানেই অ্যাপ্লাই করেন, আপনি নিজের সাইটে অ্যাপ্লাই করেন, এই সাইটে অ্যাপ্লাই করেন, আপনি যেখানেই অ্যাপ্লাই করেন বা ক্লায়েন্টের সাইটে অ্যাপ্লাই করেন, পারফেক্টলি অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ ঠিকঠাক থাকবে সব কিছু। আজকে আমাদের এই লাইভ প্রজেক্টের এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটি নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করবো A to Z। কি কি অ্যানালাইসিস করবো একটু বলে নেই। সিম্পল যে বিষয়গুলো আগে ছিল বেসিক, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ বাদ দেই আগ পর্যন্ত, কিওয়ার্ড রিসার্চের আগ পর্যন্ত যেটা ছিল যে কোন পেজটাকে কি বলতেছে, সার্ভ পেজ কোনটা, কোনটা লোকাল 3 প্যাক, স্ন্যাক প্যাক, এগুলো আপনারা সবাই জানেন, এগুলো আর বলার কিছু নাই। আমি যদি আজকের এটাকে যদি আমি একটু ভাগ করি, তাহলে ক্লাসটা যদি আজকে লম্বা যাবে, অনেক লম্বা যাবে। আমি আশা করছি 3 ঘন্টার আগে শেষ করবো না ক্লাসটা আজকে, যার কারণে আমি একদম মেন্টালি বলেন আর যাই বলেন সব ধরনের প্রিপারেশন নিয়ে আমি আজকে জয়েন করছি। সো একটু ধৈর্য দিয়ে বইসেন, আশা করি যত প্রবলেম আছে আজকে এক ক্লাসে সব রিভিউতে শেষ হবে। আচ্ছা, তো আজকে আমরা শুরু করব কই থেকে শুরু করব, এটা ধরেন আমার সাইট। আচ্ছা, থিমটা কিভাবে আসে বুঝেন। আজকের যে ডিসকাস করতেছি আমরা সেটা হচ্ছে ফুল অ্যানালাইসিস, এবং আজকের যে টপিক থাকবে সেটা হচ্ছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এসইও, অর্থাৎ যদি বলি যে এসইওর মিনি কোর্স একটা 2 ঘন্টা বা 3 ঘন্টা যতক্ষণই যাক, কতক্ষণ যাবে জানি না, যতক্ষণই যাক ততক্ষণ একটা মিনি কোর্স। তো ধরেন যে এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের নতুন একটা ওয়েবসাইট, ঠিক আছে? তো এই ক্লায়েন্টের নতুন ওয়েবসাইটটা, সে এই কয়টা কন্টেন্ট লিখছে, চিন্তা করেন। তো এখন সে যে কন্টেন্টগুলো লিখলো, প্রত্যেকটা কন্টেন্ট একটা স্পেসিফিক কিওয়ার্ডের উপরে লেখা আছে। একদম প্রথম থেকে বলি, অ্যাকচুয়ালি কাজটা কেমনে পাবেন বা কাজটা কেমনে নিবেন, এরপর আসলে হ্যান্ডেল করার বিষয়টা। যখনই লং প্রজেক্টের কাজগুলো আসে, সাধারণত আমরা যখন লং প্রজেক্টের কাজগুলো দেখি বা করি, সেই হিসাব করলে
ক্লায়েন্ট যেটা করে, ক্লায়েন্ট আসবে, এসে আপনাকে বলে দিবে এ হচ্ছে আমার ওয়েবসাইট। আমার ওয়েবসাইটের মধ্যে হতে পারে সেটা নতুন, হতে পারে সেটা পুরাতন। আমার ওয়েবসাইটের মধ্যে এতগুলা কন্টেন্ট আছে বা এতগুলা পেজ আছে, ঠিক আছে? কি কি করতে হবে? ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ক্লায়েন্ট যেটা বলে, আমার এই ওয়েবসাইটটাকে গুগলের ফার্স্ট পেজে এনে দিতে হবে বা প্রথম সার্চে এনে দিতে হবে। তাহলে আপনাকে এতটুকু বলে শেষ। এখন আপনার কি বলার থাকতে পারে ক্লায়েন্টকে? আপনার যেটা বলার থাকতে পারে সেটা হচ্ছে যে আচ্ছা তাহলে আপনার কি কোনো স্পেসিফিক কিওয়ার্ড কি নির্ধারণ করা আছে, নাকি এটার জন্য আমি স্পেসিফিক কিওয়ার্ড মানে রিসার্চ করে নিব এটার জন্য, এই সাইটের জন্য? ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ আমার কিওয়ার্ড একদম সেট করাই আছে, যে এই স্পেসিফিক কিওয়ার্ডের জন্য আমি র্যাঙ্ক করতে চাই, তো আলহামদুলিল্লাহ আপনি করতে পারেন, দেখতে পারেন। যদি ক্লায়েন্ট বলে যে আমার কিছুই করার নাই, আমি শুধু চাই সাইট র্যাঙ্ক হবে, তার মানে হচ্ছে আপনি এই সাইটের এভরিথিং চেক করতে হবে এবং চেক করে দেখতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আপনাকে ধরেন, হ্যাঁ বলেন। কিওয়ার্ড যদি দিয়ে দেয় তাহলে তো আমার আগে কিওয়ার্ড 10 লাগবে। চেক করেন না, যাচ্ছি। তো আপনাকে ধরেন বলে দিল এক কথা, এখন তাহলে আপনার কি করতে হচ্ছে? আপনার ইন্টেনশন হচ্ছে যে ওকে ফাইন, আমাকে যদি কিওয়ার্ড বেশ রিসার্চ করতে হয় তাহলে এটা আপনার জন্য সহজ। ক্লায়েন্ট যদি আপনাকে কিওয়ার্ড দিয়ে দেয়, আপনার প্রথমে কাজ হবে কিওয়ার্ড চেক করা, ফার্স্ট কাজ। এবং ওই কিওয়ার্ডগুলোকেও চেক করার আগের যে কাজ হবে সেটা হচ্ছে তার ওয়েবসাইট চেক করা। তার ওয়েবসাইটে ডিএপিএ কত, তার ওয়েবসাইটে কি পরিমাণ কন্টেন্ট আছে, কতগুলো মেনু আছে, মেনুর ভিতরে কতগুলো পেজ আছে। যদি এক্সেস প্যানেল না দেয়, এক্সেস প্যানেল ছাড়া জাস্ট ওভারভিউটা, যে আমি বাইরে থেকে যে সাইটটা যদি দেখি, আমি শুধু যে আমি অ্যাভারেজ কতগুলো কন্টেন্ট আছে একটু দেখলাম, একটা সাইট দেখলে বোঝা যায় এখন কতগুলো কন্টেন্ট থাকতে পারে এক্স্যাক্টলি। এবং সেগুলো যদি স্পেসিফিক আপনি মেনুতে যান বা ক্যাটাগরি ধরে ধরে যদি যান, আপনি একটা অ্যাভারেজ একটা আন্দাজ পেয়ে যাবেন, জাস্ট চোখের নজরে দেখা। অ্যাকচুয়ালি কতগুলা কন্টেন্ট আছে আর কতগুলা লিঙ্ক আছে সেটা দেখার জন্য কিন্তু আমরা ওই অডিটের জন্য যে সফটওয়্যারটি ইউজ করছিলাম স্ক্রিন ফগ, ওইটাতে গেলে কিন্তু পেয়ে যাচ্ছে এক্স্যাক্টলি, আমাকে দেখায় দিবে, আমাকে তখন চোখের আন্দাজে গুনতে হবে না। বাট ক্লায়েন্টের সাথে যেহেতু আমার ইনস্ট্যান্ট চ্যাট করতে হয় এবং ইনস্ট্যান্ট একটা চোখের দেখায় আমাদের ক্লায়েন্টকে, প্রথম একটা তাকে তো আমাকে আগে তো ক্লায়েন্ট থেকে কাজ নিব, তারপর তো আমি কাজ করব। সো আমি যদি ক্লায়েন্টের কাছে কাজটা নিতেই না পারি এবং সেটা নেওয়ার জন্য তাকে যে অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচ করতে যে আমার অনেক সময় লেগে যায়, ক্লায়েন্ট কিন্তু কখনোই আমার জন্য বসে থাকবে না। সো প্রথমেই কাজগুলো আমাদের একটু এক নজর চোখের নজরে দেখে ফেলতে হয়, দেখে বলতে হয় যে অ্যাকচুয়ালি এই হচ্ছে অবস্থা। তো ধরলেন যে এই সাইটটা মোটামুটি বেবি একটা সাইট, ডিএপিএ মনে করেন যেটা পেজ অথরিটি 13 এবং ডোমেন অথরিটি 1, এই হচ্ছে ডিস্টেন্স সাইটটা, অ্যাকচুয়ালি সাইটের ডিস্টেন্স এটাই। তো এখন আপনাকে কি দিল? ক্লায়েন্ট আপনাকে কিওয়ার্ড দিল। তখন আসবে আপনার কিওয়ার্ড নিয়ে রিসার্চ, যে অ্যাকচুয়ালি কিওয়ার্ডের সার্চ ভলিউম কত এবং কিওয়ার্ড কতটুকু কম্পিটিটিভ। যদি দেখেন যে কিওয়ার্ড কম্পিটিটিভ, এখন যে কাজটা আসবে সেটা হচ্ছে প্রত্যেকটা কিওয়ার্ড ধরে ধরে, আমি প্র্যাকটিক্যালি যাবো, আগে থিওরিটা বলে নিচ্ছি। প্রত্যেকটা কিওয়ার্ড ধরে ধরে গুগলে সার্চ করলেন এবং সেই কম্পিটিটরগুলো মোটামুটি দেখলেন কি অবস্থায় আছে এবং আপনি তার কন্টেন্টগুলো একটু দেখলেন। দেখার পরে আপনি ক্লায়েন্টকে যদি কনসাল্ট করতে পারেন, কনসালটেন্সি যদি করতে পারেন, কনসালটেন্ট যদি করতে পারেন, খুব ভালো। এবং ক্লায়েন্ট, ম্যাক্সিমাম ক্লায়েন্টই আপনার সেই কনসালটেন্সিটা মানবে। যদি না সেই ওয়েবসাইট আগে থেকেই এটার উপর রিসার্চ না করে, বা সরি ওই ওনার যদি আগে থেকেই রিসার্চ না করে, আর যদি না ওই ওয়েবসাইটের যে ব্যক্তির কাছ থেকে কাজ নিচ্ছে সে যদি কোনো এজেন্সি না হয়, সে যদি কোনো একটা ব্যক্তি হয় এবং তার সাথে পার্সোনাল সাইট হয় এবং সে যদি আগে থেকে কোনো ধরনের রিসার্চ না করে বা করলেও মোটামুটি একটা রিসার্চ করে, সেক্ষেত্রে আপনি যদি একটা কনসালটেন্সি দেন, আপনি কিন্তু আপনার সেই কনসালটেন্সিটা সে মানবে। এবং আপনি যদি দেখেন যে অ্যাকচুয়ালি এই কিওয়ার্ডগুলা তার সাইটের সাথে যাচ্ছে না বলতে কিভাবে যাচ্ছে না বলতে, সাইটের যেই অবস্থা, সাইটের যে কন্ডিশন, সেই অনুসারে কিওয়ার্ডের ডিফিকাল্টি এত বেশি হার্ড এবং কম্পিটিটর এত বেশি স্ট্রং যে সাইটকে র্যাঙ্ক করতে গেলে তার যে এস্টিমেটেড যে টাইমটা সেটাতে কাভার হচ্ছে না বা হবে না।
কারণ আপনি প্রতিদিন যদি হাজার হাজার ব্যাকলিঙ্ক করলেন আর তাতে যদি আসলে 2 মাসে বা একদিনে বা 15 দিনে 1 মাসে যদি সেট র্যাঙ্কিং হয়ে যেত, তাহলে মানুষ ওই 6 মাস 4 মাসের টাইম নিত না সেই হাজার হাজার ব্যাকলিঙ্ক বা হাজার হাজার যেসব করা দরকার। ব্যাকলিংসই তো, এরপর অন পেজের মধ্যে কিছু করার নাই, অন পেজের মধ্যে ব্যাকলিংস আসে, হাজার হাজার ব্যাকলিঙ্ক করলেই র্যাঙ্ক হয়ে যেত। তাহলে অনেক আগেই অনেক সাইটই এরকম র্যাঙ্ক হয়ে যেত। সো অ্যাকচুয়ালি ওই গুগল এখন আর ওই অ্যালগোরিদম মেনটেন করে না, ওই অ্যালগোরিদম ফলো করেও না। সো এই ধরনের ইন্টেনশন মাথায় কোনোভাবেই রাখা যাবে না। সব কিছুর একটা টাইম আছে, এবং ওয়েবসাইট জিনিসটা যদি বলি র্যাঙ্কিং প্রসিডিউরটা এটা একদম কচ্ছপের গতির মতো, কিন্তু আস্তে আস্তে হবে, ইনস্ট্যান্টলি হবে না। বাট যখন একবার র্যাঙ্কিংয়ে আসবে এবং সেটাকে যদি স্টেবল ধরে রাখতে পারেন, আপনার মোটামুটি আদার্স যারা আছে তারা মোটামুটি একটু গেইন হয়ে যাবে। আর প্রথম অবস্থায় স্টেবলটা ধরে একটা আস্তে আস্তে একটা টাইম লাগে। ক্ষেত্র বিশেষে এমনও সাইট আছে যেগুলো র্যাঙ্ক করতে গেলে আপনার 7 মাস সময় লাগতে পারে। হয় না যে তা না, 7 মাস 1 বছরও টাইম যায়। আবার অনেক সাইট যেমন আমাদের ফার্স্ট ব্যাচের সাইফুল্লাহ 1.5 মাসে একটা সাইটকে র্যাঙ্ক করাইছে এবং ফার্স্ট পেজে 2nd পজিশনে নিয়ে চলে আসছে। সো হয় না যে তা না, হয়। অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কিসের উপরে? ডিপেন্ড করে আপনার ওয়েবসাইট, আপনার কম্পিটিটর, আপনার কিওয়ার্ড কতটা হার্ড, আপনার কিওয়ার্ডের কম্পিটিটর। এই হচ্ছে অ্যাভারেজ আমাদের মোটামুটি একটা রেশিও যেটার উপর আমরা অ্যানালাইসিস করবো। এখন একটা প্রজেক্ট যখন আমরা পাই, যদি আমরা প্রজেক্ট পেয়ে যাই, ধরেন নিলেন, এখন আপনার কাজ কি? আচ্ছা, ক্লায়েন্টের ডিমান্ড কি? ক্লায়েন্টের ডিমান্ড হচ্ছে তার সাইট র্যাঙ্ক করতে হবে। তাহলে এখন আপনার ডিমান্ড কি কি আসেন। প্রথমে যেটা আসে সেটা ধরেন আপনার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট অ্যানালাইসিস। এটা করতে হবে, ওয়েবসাইটকে আপনার অ্যানালাইজ করতে হবে ঠিকঠাক মতো। এরপরে আচ্ছা আমি ভি লিখে ফেলছি, আচ্ছা সরি, ওকে। এরপরে যেটা আসে ওয়েবসাইটকে অ্যানালাইসিস শেষ। আপনি ওয়েবসাইটকে অ্যানালাইসিস করার পরে আপনি আসেন, যদি আপনার কিওয়ার্ডগুলো আসে সেই হিসাবে আপনার কিওয়ার্ডগুলোকে আগে ধরেন। কিওয়ার্ড অ্যানালাইসিস তারপরে করবেন। এগুলো বেসিক থিং দেখছি আমরা, একদম বেসিকগুলো দেখি, তারপরে আমরা এরপরের সেগমেন্টে যাই। এরপরে যদি নর্মালি আমি যদি বলি এর পজিশন পরের স্টেপ কি আসে, পরের স্টেপে যদি আমি বলি সেক্ষেত্রে আসতে পারে আপনার কম্পিটিটর অ্যানালাইসিস। বেসিক পার্ট তো এই তিনটাই। এই হচ্ছে আমাদের বেসিক পার্ট। ওকে ফাইন। তো একজন আসতে জয়েন করছে, আমি একটু তাদেরকে একটু জয়েন করে আনি। তো এই হচ্ছে আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস করলাম। এইগুলো হচ্ছে 3টা স্টেপ। এখন এরা কিন্তু ওয়েবসাইট অ্যানালাইসিস করে আপনি কিওয়ার্ড রিসার্চ অ্যানালাইসিস যেতে পারেন, দেন আপনি আপনার কম্পিটিটর অ্যানালাইসিস যেতে পারেন। আবার জিনিসটা যদি আমি ঘুরাইয়া দেই সেক্ষেত্রে যেটা এরকম হতে পারে যে আপনি প্রথমে কিওয়ার্ড অ্যানালাইসিস করে দেন হচ্ছে আপনি করবেন হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। আমি আগে কিওয়ার্ড অ্যানালাইসিস তারপরে করবেন হচ্ছে আপনার কম্পিটিটর অ্যানালাইসিস। ইভেন আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করার পরে যখন আপনি ওয়েবসাইট অ্যানালাইসিস করবেন, আপনার সেই ওয়েবসাইট অ্যানালাইসিস করে আপনি আপনার হচ্ছে কি বলে এটাকে, যাচ্ছে না কেন, সরি, আপনি আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করতে পারেন। এটা একমাত্র আপনি যেভাবেই করেন 2টা ওয়েতেই করতে পারবেন। এখন আপনার কাছে যেটা আগে বেশি কমফোর্টেবল ফিল মনে হয় সেটাই আপনি আগে করবেন। এটা হচ্ছে মূল কথা। এটা হচ্ছে আমাদের বেসিক একটা স্ট্রাকচার যদি বলি একটা ওয়েবসাইটকে রিসার্চ করার বা অ্যানালাইসিস করার। ওকে, এখন কি কি বিষয়গুলো দেখবো? অ্যাকচুয়ালি জিনিসগুলো যদিও আমাকে দেখতে অনেক ছোট মনে হচ্ছে বা 3টা জিনিস অনেক কম মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি এখানে যদি আমি জিনিসগুলোকে একটু
বড় ব্রড করি তাহলে এখানে অনেক বিষয় চলে আসে। কি কি আসে? ধরেন আপনাকে কিওয়ার্ড অ্যানালাইসিস করতে হবে না সাপোজ, কারণ হচ্ছে আপনাকে ক্লায়েন্ট আগে থেকে কিওয়ার্ড দিয়ে দিছে, একদম যেগুলো দিছে সবগুলো হচ্ছে লো কম্পিটিটিভ কিওয়ার্ড, ব্রড ম্যাচ কিওয়ার্ড এবং ওকে ফাইন কিওয়ার্ড ডেন্সিটি কিওয়ার্ডের ডিফিকাল্টি এবং সার্চ ভলিউম ঠিকঠাক আছে, যেটা আমরা শিখছিলাম যেভাবে হওয়া উচিত, যে হাই সার্চ ভলিউম এবং লো কম্পিটিটিভ হচ্ছে আমাদের কিওয়ার্ড হবে, সেই হিসাবে তার কিওয়ার্ড আছে এবং সেইগুলো কিওয়ার্ড অ্যানালাইসিস অন্য কোনো জায়গা থেকে করে নিয়ে আসছে, এনে আপনাকে দিল তার ওয়েবসাইটের সাথে ম্যাচ করেই। এখন আপনার কাছে হচ্ছে তার ওয়েবসাইটটাকে অ্যানালাইসিস করা। এই ওয়েবসাইটটা অ্যানালাইসিস করার আগে যে কিওয়ার্ডগুলো আপনাকে দিছে আগে একটু সেগুলো নিয়ে আসেন। সেগুলো নিয়ে এসে আগে আপনি গুগল করেন এবং গুগলে দেখেন আপনার এই কিওয়ার্ড ধরে কারা কারা বসে আছে। যেমন আমি একটা কিওয়ার্ড নিচ্ছি, যেমন হোয়াট ইজ বনবট, এটা আমার এই ওয়েবসাইটের একটা কিওয়ার্ড। এই ওয়েবসাইটের এইটার হচ্ছে একটা মেইন কিওয়ার্ড হচ্ছে হোয়াট ইজ বনবট, কারণ এইটা আমার হচ্ছে কিওয়ার্ড, বেসিক মেইন কিওয়ার্ড এটা। ওকে, দেখেন বিষয়টা বুঝেন। এক হচ্ছে এই কিওয়ার্ডটা নিয়ে যখন আমি সার্চ করলাম, এখানে আমার একটা নলেজ গ্রাফ পাচ্ছি। একটা জিনিস মাথায় রেখেন, জিনিসগুলো ধরে রেখেন। আমি একটু নোটপ্যাড ওপেন করি। এক নাম্বার, আমরা এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলাম, কি পাইলাম? নলেজ গ্রাফ পেলাম। দেন কি পাচ্ছি? আমরা যদি একদম এখানে রেসিপিতে থাকি, দেখেন আমরা কিছু রেসিপি পাচ্ছি। এগুলো কিন্তু কোনো না কোনো একটা ওয়েবসাইটকে টার্গেট করে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এগুলো কেন আসছে? এই যে রেটিং সহ কিভাবে আসছে? এগুলো কোনো না কোনো একটা ভিডিও হতে পারে। সো এগুলো আসার কারণ হচ্ছে এই কিওয়ার্ডটা ইউজ করে তারা তাদের ওয়েবসাইটের মধ্যে একটা রেসিপি নামে একটা অপশন আছে। আমরা যখন অন পেজে যখন আমরা লিখতে যাই, আমরা যখন একটা কন্টেন্ট লিখতে যাই, আমরা রেসিপি নামে একটা অপশন পাই। বা রেসিপির জন্য যখন আমরা জেসন করেছিলাম, জেসনের কিন্তু করার সময় আমরা যখন স্নিপেট বা স্কিমা মার্কআপ দিয়েছিলাম, স্কিমা মার্কআপে কিন্তু রেসিপির একটা অপশন ছিল রেসিপির জন্য আলাদাভাবে জেসন করার জন্য। এইটার কারণে অ্যাকচুয়ালি এই রেসিপিটা এখানে আলাদাভাবে আসতেছে। অ্যান্ড সেকেন্ড পজিশনে যেটা আসতেছে, আমার অর্গানিক যে সাইটগুলো অ্যাকচুয়ালি র্যাঙ্ক করে আছে সাইটগুলো আসছে। 10টা ওয়েবসাইট মনে করেন আমার এখানে আছে, ফাইন থাকলো। মজার বিষয়টা দেখেন, চিন্তা করেন, কিওয়ার্ড কি? কিওয়ার্ডের সার্চ ভলিউম পাইছি, মনে করেন এটাই আমাদের কিওয়ার্ডটা, যেটা আমরা পেইড টুলে রিসার্চ করে পাই, যেভাবে পাই যে কিওয়ার্ড রিসার্চ সার্চ ভলিউম, পরে যাচ্ছি সার্চ পেইড টুলটা, আগে এখানে থাকি। তো এটা আমাদের ওকে ফাইন আছে, সার্চ ভলিউম আমার কাছে আছে। দেন আমি স্নিপেট, এটা হচ্ছে পজিশন 0, ফাইন, এটা তো আমার এখন ধরার কিছু নাই, পজিশন 0-তে আছে। এটাকে কি বলা হয়? পজিশন 0। এটা কোনো পজিশন নাই, সেটাকে বলা হয় পজিশন 0। পজিশন নাই বলতে এটাই পজিশন 0। আর এখান থেকে আছে আপনার অর্গানিক 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন শুরু হচ্ছে। এরপরে এখানে কিছু রেসিপির কিছু ভিডিওস আছে, হয়তো সেগুলো ইউটিউব থেকে আসছে। হ্যাঁ, ইউটিউব থেকে আসছে। সো এগুলো গুগলের দেওয়া, এগুলো আপনার এখানে হাত নাই। গুগল থেকে দেওয়া বলতে এখানে যেই ভিডিওগুলো আছে এগুলো হয়তো বা যেসব চ্যানেল আছে সেসব চ্যানেলগুলো এখানে থেকে হচ্ছে গুগল র্যাঙ্ক করে গেছে তাদের এসইও করার কারণ। এরপরে হচ্ছে এগুলো আপনার, তো এটা আপনার মূলত কম্পিটিটর না। আমাদের টার্গেট হচ্ছে ওয়েবসাইট। সো আমার ভিডিওতে এখানে কোনো কাজ নেই, দেখে লাভ নেই। চিন্তা করেন এই বিষয়টা, আপনি লিখে সার্চ করলেন, এটা পজিশন 0 পাইলেন, আপনি ওয়েবসাইট অর্গানিক পাইছেন, তার চেয়ে বড় বিষয় আপনি একটা নলেজ গ্রাফ পাইছেন এখানে। এখন আমার এখানে নলেজ গ্রাফটা নিচে চলে আসছে, কারণ হচ্ছে আমার যে এখানে যে এই এক্সটেনশনগুলো ইউজ করছি দ্যাটস ওয়াই, যদি উপরেই থাকতো। তো এই কিওয়ার্ডটার অর্থ কি আগে বুঝি। এইটার মিনিং যা দাঁড়ায়, হোয়াট ইজ বনবর্তের মিনিং যা দাঁড়ায়, সেটা যদি আমি সহজ কথায় চিন্তা করি, তাহলে কি আমি এই নলেজ গ্রাফের মধ্যে পেয়ে যাব না? আমি কিন্তু পেয়ে যাচ্ছি, যেটা উইকিপিডিয়া থেকে আমাকে এখানে দিচ্ছে। বনবর্ত জিনিসটা কি আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। ইভেন তার মধ্যে কি পরিমাণ ক্যালোরিজ, কি পরিমাণ ফ্যাট, কোলেস্টেরল, সোডিয়াম, পটাশিয়াম এক্সেট্রা এক্সেট্রা কি কি থাকতেছে, এবং সেটা রেশিও কত পার্সেন্ট, যত কি পরিমাণ ভিটামিনস আছে, সবগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমি যেহেতু জানতে চাচ্ছি এটা বনবর্ডটা কি,
আমি কিন্তু ইনফরমেশন পাইছি। আমি যদি বুঝার মতো এতটুকু যদি আমার কাছে এড়া পায়, আমি কিন্তু ইনফরমেশন পেয়ে গেলাম। ইভেন তার সাথে সাথে এটার বেনিফিট কি কি আছে, বেনিফিটটাও পেয়ে গেলাম না? আমার কি এখন দরকার আছে এখানকার কোনো ওয়েবসাইটে প্রবেশ করার? আমি কিন্তু কখনোই প্রবেশ করব না। খুব বেশি যদি আর রিজনের প্রয়োজন না হয়, আমার যদি আর খুব বেশি অ্যানালাইসিসের প্রয়োজন না হয় অ্যাজ এ ভিজিটর, আমি কিন্তু ওই নলেজ গ্রাফ দেখেই বের হয়ে চলে যাব, কারণ আমি আমার ইনফরমেশন পেয়ে গেছি। যখন দেখবেন যে এরকম কোন একটা কিওয়ার্ড চলে আসছে কিওয়ার্ড রিসার্চ করতে গিয়ে, যেটা কিনা বাইং ইন্টেন্ট তো কিওয়ার্ড না নাই, ইনফরমেশন রিলেটেড, ইনফরমেশন ইন্টেন্টেড বা নন কমার্শিয়াল ইন্টেন্টেড কিওয়ার্ড, এটা ওকে ফাইন। কিন্তু কথা হচ্ছে যে এইটার ইনফরমেশনটা জানতে গেলে আমাকে ওয়েবসাইটে ঢুকতে হচ্ছে না, আমি নলেজ গ্রাফ দিয়ে পেয়ে যাচ্ছি। তার মানে ধরে রাখেন এর সার্চ যদি 5,000 হয়, 2,500 লোক এখান থেকে এটা পড়েই চলে যায়। বাকি 2,500 লোকের মধ্যে কিছু লোক ফার্স্ট পেজে, ফার্স্ট সার্ভে যে ফার্স্ট পজিশনে আছে, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, খুব বেশি গেলে ফোর্থ নাম্বার, এই পর্যন্তই ভিজিট করে, এরপর থেকে খুব বেশি একটা ভিজিট করে না। কতটা সত্য সেটা পেড টুল এসটিএফ টুলসে একটু পরে দেখবো। এই ধরনের কখনো যদি ইন্টেনশনের কিওয়ার্ড দেখেন চলে আসছে, ইভেন নলেজ গ্রাফ চলে আসছে, আপনি ধরে রাখবেন এই কিওয়ার্ড নিয়ে আহামরি খুব বেশি একটা ক্লিক পাবেন না। র্যাঙ্কও যদি চলে আসেন, খুব বেশি একটা ক্লিক পাবেন না, কারণ এই ধরনের ইনফরমেশন এখান থেকে নিয়ে চলে গেছে। বা সে খুব বেশি গেলে এখান থেকে সে রেসিপিটা ডাইরেক্ট ভিডিও দেখে ফেলবে, কিভাবে বানায়, এটা আমার জন্য বেশি ভালো, কতক্ষণ আর পড়বো, আসলে দেখে ফেলাবো, দেখে বানায় ফেলবো, শেষ। ধরেন এই হচ্ছে আমার কিওয়ার্ড, এই হচ্ছে আমার ইন্টেনশন, বাট ক্লায়েন্টের তো এটা দিয়েই র্যাঙ্ক দরকার। সো আমার তো কিছুই করার নাই। সো রাখলাম কিওয়ার্ড দিয়ে, কি রাখলাম আমি, কিওয়ার্ড কি করলাম, কিওয়ার্ডের নলেজ গ্রাফটা মাথায় রাখলাম। কেন নলেজ গ্রাফটা মাথায় রাখলাম বলে ফেলছি অলরেডি, এটার জন্য নলেজ গ্রাফটা মাথায় রাখলাম। এরপরে 2 নম্বরে যা আসে সেটা আমার কি মাথায় রাখা উচিত, মাথায় রাখা উচিত যে এই কিওয়ার্ডের এগেনস্টে কতগুলো ওয়েবসাইট পাইলাম ফার্স্ট পেজে। ফার্স্ট পেজ কিন্তু অলওয়েজ 10টাই দেখায় না, কখনো কখনো 8টাও দেখায়, কখনো কখনো 9টাও দেখায়। যেমন আমি যদি এটাকে দেখি লাস্ট পর্যন্ত কয়টা আসছে, 7টা আসছে, দেখেন 8টা আসছে, 8টা আসছে, 10টা কিন্তু পুরোপুরি দেখায়নি, ইভেন তাদের মধ্যে কোনো কিন্তু অ্যাড নাই। এখান থেকে 1 নাম্বার থেকে শুরু, 1 2 3 4 5 6 7 8টা। তার মানে আমার টার্গেট যেহেতু ফার্স্ট সার্ভ, আমার কাছে সেকেন্ড সার্ভ বলে কোনো কথা নাই, আমাকে ফার্স্ট সার্ভে ওকে র্যাঙ্ক করতে হবে। এখন তাইলে আমার কি কি দেখার বিষয়, যদি উইদাউট পেইড টুলস যদি আপনাকে ম্যানুয়ালি রিসার্চ করেন, সেক্ষেত্রে মোজবার তো আপনার লাগতেছেই। সো মোজবারটা ওপেন করে নেই 1 মিনিট, ফাইন। এখন এইখানে এই যে বিষয়গুলা যে ম্যানুয়ালি করব, আমি উইদাউট পেইড টুলস, আমি পেইড টুলস ইউজ করবো না, আমি ম্যানুয়ালি করব। ওকে, আমার ওয়েবসাইট দেখছিলাম, টার্গেট কি ছিল, আমি যদি এই থ্রুতে দেখি, আগে ওয়েবসাইট অ্যানালাইসিস, তারপর কিওয়ার্ড অ্যানালাইসিস, তারপর কম্পিটিটর অ্যানালাইসিস। ওয়েবসাইট অ্যানালাইসিস করলাম এবং ওয়েবসাইট অ্যানালাইসিস করে পেলাম এটার পিএ হচ্ছে 19 এবং ডিএ হচ্ছে 1, ফাইন। এখন তাইলে আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে আমার ওয়েবসাইট মোটামুটি স্ট্রং কতটুকু সেটা আমার বোঝা শেষ। তার মানে এইখানে আমার ওয়েবসাইট অ্যানালাইসিসের ক্ষেত্রে আমি এখানে যদি রেশিও মেজার করি, আমি যেহেতু শুধুমাত্র কি দেখছি আমার ওয়েবসাইট স্ট্রং কতটুকু, আমার ওয়েবসাইট স্ট্রং বলতে আমার ওয়েবসাইটের যে ডোমেইন স্ট্রেংথ কতটুকু শক্তিশালী আমার ডোমেইন, ইভেন আমার ওয়েবসাইটে কি পরিমাণ ব্যাকলিঙ্ক আছে, মনে করেন অ্যাভারেজ আমি ম্যানুয়ালি এটাই দেখলাম। দেখে আমি অ্যাভারেজ যদি এখন ওয়েবসাইট অ্যানালাইসিসের পার্সেন্টেজ করতে বলি, আমি এখানে আউট অফ 100 আমি তো হয়তো বা এটাকে আমি বলবো যে আপনি 20% করছেন কাজ, আপনি 20% অ্যানালাইসিস করতে পারছেন ওয়েবসাইটের। এই 20% অ্যানালাইসিস যে করলেন, এই 20% অ্যানালাইসিস আপাতত রাখেন, বাকি রিসার্চ পরে করব, এখন না। কখন করব বলতেছি। আচ্ছা, আমি আমার 20% ওয়েবসাইট অ্যানালাইসিস করলাম, আমার নিজের ওয়েবসাইট, এবং এই 20% অ্যানালাইসিস করার পরে গেলাম আমি আমার একটা কিওয়ার্ড ধরে, ধরেন 4-5টা কিওয়ার্ড দিছে, একটা কিওয়ার্ড টার্গেট করলাম, ফার্স্ট অফ অল একটা কিওয়ার্ড ধরে সার্চ করলাম, আসলাম আমি আমার কিওয়ার্ডে, এবং এসে আমি সার্চ দেখলাম, প্রথম সার্ভে 8টা পাইছি। আচ্ছা, 8টা সার্ভ পাইলাম এবং তাদের ডিএপি একটু চেক করে নিলাম যে অ্যাকচুয়ালি ডিএপি কত আছে, এবং তার সাথে সাথে আমি একটু সেকেন্ড পেজে একটু ঢু মেরে আসি, কারণ কাহিনী আছে এখানে, কি কাহিনীটা আছে এখন বলি। এখন ফার্স্ট সার্ভ আমার সম্ভব না, ফার্স্ট
প্রথম পজিশন, সেকেন্ড পজিশন সম্ভব না, থার্ড পজিশন সম্ভব না, এটা তো আরো সম্ভব না, ফিফথ পজিশনও সম্ভব না, সিক্স সম্ভব না, আমার হিসাবে সম্ভব না। এইটা পেজ অথরিটিতে দিয়ে যদিও বেশি, এবারে চিন্তা করলে আমি এইটা 8 নম্বরের সাথে কিছুটা দিতে পারি, কিছুটা। যদি এইখান থেকে যদি আমার একদমই মনে হয় যে এটার সাথে আমার যদি পার্সোনালি যদি আমি বলি, তাহলে এইটার যে কন্ডিশন এখন আছে, এই কন্ডিশনে ফার্স্ট সার্ভে কারোর সাথে এখন আপাতত এই অবস্থায় সম্ভব না ফাইট করা। আচ্ছা, তাইলে আমি একটু সেকেন্ড পেজে যাই। সেকেন্ড পেজে আসলাম। ওকে, সেকেন্ড পেজ থেকে একটু দেখি আমি। সেকেন্ড পেজ তো কম্পিউটার আরো হার্ড দেখি। আচ্ছা, একটা পাইলাম মোটামুটি, এখান থেকে আমি একটা পাচ্ছি, এবং ফার্স্ট পেজ থেকে একটা পাইছি। আমি এরে ধরতে পারি ফার্স্ট পেজ থেকে এরে। 7 নাম্বার এবং 8 নাম্বার দুইটার আমি অ্যাজ এ পার্সোনাল আমি দুইটার ধরতে পারি, এবং এখান থেকে সেকেন্ড পেজ থেকে আমি 20 নাম্বারটা ধরতে পারি আপাতত। এরপর জাস্ট আমি ডিএপি দিয়ে চেক করছি, 18 নাম্বারটা ধরতে পারি। ব্যাকলিংকে পরে যাব, আমি জাস্ট ডিএপি এটা চেক করে ডিএপি এর উপরে আন্দাজ করে বলতেছি। এটা হচ্ছে জাস্ট বেসিক রিসার্চটা, আমার বেসিক রিসার্চ, যে আমি কাকে কাকে ধরতে পারি অ্যাটলিস্ট একটা নিজের মতো একটা খসড়া করে নেওয়া, খসড়া রিসার্চ যেটাকে বলে। সো মোটামুটি পাইলাম 4টা ওয়েবসাইট পাইলাম, ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ মিলে, যে এদের সাথে আপাতত আমি এদেরকে কম্পিটিটর হিসেবে ধরতে পারি, ফাইট এদের সাথে আমি করব। এরপর আমি থার্ড পেজে যাবো না, আপাতত এই দুটো নিয়ে ইন্টারেস্ট থাকি। এ কয়ে আছে আমি নিজেও জানি না, এই ওয়েবসাইটটা এই কিওয়ার্ডের উপর বেস করে কয়ে আছে আমি জানি না। সো যেহেতু আমি জানি না কই আছে, সো আমি ধরে নিলাম ফার্স্ট সার্ভ এবং সেকেন্ড সার্ভ, এই দুইটা সার্ভকে আমি ধরে নিলাম যে ওকে ফাইন, এই দুইটা সার্ভের মধ্যে আমি দুইটা ওয়েবসাইটের সাথে আমার কম্পিটিটর হিসেবে ধরে নিলাম, যেহেতু অ্যাভারেজ এর থেকে কম তো আমি পাচ্ছি না। সো যেহেতু পাচ্ছি না, আমার কাছে মনে হচ্ছে যে ব্যাকলিংসের হিসাব থেকে ঠিক আছে, আমি এর সাথে ফাইট করতে পারি, এবং এর সাথে আমি ফাইট করতে পারি। এখন আসলাম গেল, আমি সেকেন্ড নাম্বারে যেটা মাথায় রাখলাম সেটা হচ্ছে আমার সার্ভগুলা, এবং সার্ভের মধ্যে ফার্স্ট সার্ভে আমার কতগুলা ওয়েবসাইট আছে, ঠিক আছে। তো ফার্স্ট সার্ভে আমাদের নাম্বার অফ ওয়েবসাইট কয়টা ওয়েবসাইট পাইলাম, এবং এই ফার্স্ট সার্ভের থেকে এই কয়টা ওয়েবসাইটের মধ্যে থেকে আমার কয়টা ওয়েবসাইট আছে কম্পিটিটর হিসেবে ধরতে পারি। কম্পিটিটর বলতে ফাইট, কম্পিটিটর তো আমার সবাই, অ্যাকচুয়ালি আমি ফাইট করতে চাচ্ছি কাদের সাথে, এবং কার জায়গাটা আমি নিতে যাচ্ছি আমার ওয়েবসাইটকে দিয়ে। 2টা ওয়েবসাইট পাইলাম। কি ওয়েবসাইট পরে আসি। এবং এইটারই সেকেন্ড পজিশনে যেটা আসতেছে, আমরা সেকেন্ড সার্ভে গিয়ে জাস্ট মিনিট, আমরা সেকেন্ড পজিশনে গিয়ে ওয়েবসাইট পাইছি যে সেকেন্ড সার্ভে গিয়ে আমি 2টা ওয়েবসাইট পাইছি, মানে 4টা ওয়েবসাইটকে ধরলাম আমার কম্পিটিটর হিসাবে, 4টা ওয়েবসাইট পাইলাম। এটা জাস্ট একটা খসড়া হিসাব, এক্সেল শিট নিয়ে বসবেন হচ্ছে আপনারা যেগুলো শিখাইছিলাম তখন, যেহেতু আমাদের জাস্ট একটা রিভিউ ক্লাস বলতে পারেন, একটা রিভিউ দিচ্ছি আমি অ্যানালাইসিসটা। ওকে, থার্ড নাম্বারে যে আপনার যে কাজ আসে সেটা হচ্ছে কারা আপনার সেই কম্পিটিটর তাদেরকে ধরেন। আচ্ছা, ধরবো কাদের ধরবো, এ হচ্ছে আমার ফার্স্ট সার্ভ। ওকে, ফার্স্ট সার্ভে আমি বলছিলাম এ হচ্ছে আমার কম্পিটিটর, আমি এর ইউআরএলটা কপি করি, একদম এক্সাক্ট ইউআরএল যেটা আছে, হোম রুট ডোমেন না, ডিরেক্টলি যে ইউআরএলটা, যে পেজটা বা যে পোস্টটা আমার র্যাঙ্ক করে আছে, এ হচ্ছে আমার ইউআরএল। আচ্ছা, একে ধরছি, আর হচ্ছে ধরলাম একে। এরা কই থেকে আসছে? এরা ফার্স্ট সার্ভ থেকে আসছে, এটা আমার ফার্স্ট সার্ভে ছিল। এগুলা কাজ কিন্তু সব এক্সেল ফাইলে করবেন, ঠিক আছে। আমি জাস্ট এখানে নোট করে দেখাচ্ছি সময় স্বল্পতার জন্য। ফার্স্ট সার্ভে এদেরকে আমি থার্ড নাম্বার পজিশনে যা পাইলাম, এদেরকে আমি ফার্স্ট সার্ভে পাইলাম, এবং এই সিমিলারলি আপনার সেকেন্ড সার্ভে কারা কারা ছিল তাদেরকে ধরে নিয়ে এসে এখানে বসান। সো আমার সেকেন্ড সার্ভে যে ছিল এ হচ্ছে এই ব্যাটাই ছিল, একে ধরছিলাম 20 নম্বর পজিশনে। আর এরপরে এখান থেকে কোনটা ধরছিলাম, আর এরপরে এইগুলো জাস্ট আমার বেসিক টার্গেট। এরপর এখান থেকে আরো বাছাই হবে, এখান থেকে আরো কমে যাবে, সো এটাকে আমি ধরতে পারি। অ্যান্ড এটা হচ্ছে আমার সেকেন্ড সার্ভ। এইগুলো আমার থার্ড নাম্বার স্টেপ পাইলাম, আমার কম্পিটিটর পাইলাম, অ্যাটলিস্ট আমার কম্পিটিটর পাইলাম। এদেরকে কিসের উপর ডিপেন্ড করে কম্পিটিটর ধরছি? এদেরকে শুধুমাত্র ডিএপি এর উপর ধরে কম্পিটিটর ধরছি আপাতত, ডিএপি এ চিন্তা করে। এখন আসবো ব্যাকলিংক সে কে কি পরিমাণ করছে সেটা দেখি ম্যানুয়ালি, জাস্ট ম্যানুয়ালি দেখতেছি।
কার হেল্প? মোজের হেল্প নিয়ে। এর 0 ব্যাকলিঙ্ক, এর 370টা ব্যাকলিঙ্ক। এই দুই আমার যে বেসিক কম্পিটিটর যারা তাদের আগে দেখে নিই। এই দুজন ধরছি, এই দুজনের 370 এখন পর্যন্ত সর্বোচ্চ। এই সাইটে আসি 10 এবং 175, না এটা না, এটা ধরছিলাম 105। ওকে, সব থেকে সহজ মনে হচ্ছে এরে বিট করা, কিন্তু এর সাথে বিট করতে গেলে আমার একটু ধকল যাবে। আপনি চিন্তা করেন কেন ধকল যাবে? ধকল যাবে এই জন্য, এর 105টা ব্যাকলিঙ্ক, এ তো উপরেই আছে, ঠিক আছে থাক। এর হচ্ছে 10টা ব্যাকলিঙ্ক। আমি যদি সেকেন্ড সার্ভে আসি, এই ব্যাটার 370টা ব্যাকলিঙ্ক। এর থেকে তো এই ব্যাটার ব্যাকলিঙ্ক থেকে এই ব্যাটার ব্যাকলিঙ্ক বেশি, তাহলে এই ব্যাটার কেন ফার্স্ট পেজে আছে? ডিএপিএ বেশি। ডিএপিএ ডিএপিএ 2946, এর হচ্ছে 83 এবং 54। তাহলে এই ব্যক্তি কেন ফার্স্ট সার্ভে আছে? মাথা ঘামানোর বিষয়টা হচ্ছে ওইখানে। ডিএপিএ বেশি এর জন্য মেবি। ডোমেন ট্রাফিক দেখছেন কতগুলা? ডোমেন ট্রাফিক আছে, এটা ডোমেন ট্রাফিক কত? আচ্ছা, এটা ডোমেন ট্রাফিক দেখায় না এখানে। আচ্ছা, ডোমেন ট্রাফিক ঠিক আছে, ডোমেন ট্রাফিকের ঠিক আছে, ডোমেন ট্রাফিকের কারণ হচ্ছে ডোমেন ট্রাফিক তো এটা বোঝাচ্ছে, সো এটা আমি যাচ্ছি না। ডোমেন ট্রাফিক পরে, ডোমেন ট্রাফিক এটারও পাবো, এটারও পাবো এরকমই, যেখান থেকে লিঙ্ক আসুক। কিন্তু আমার আমার কথা হচ্ছে এইটা, যে এই ব্যক্তির যদি ডিএপিএ 84, ডিএ হচ্ছে 84 এবং পিএ হচ্ছে 55, আর এর ব্যাকলিঙ্ক হচ্ছে 376, সেই ক্ষেত্রে এই ব্যক্তি হচ্ছে 46 29 নিয়ে 10টা লিঙ্ক নিয়ে এ কেন ফার্স্ট সার্ভে? কি নিয়ে করছে, কি ব্যাকলিঙ্ক, তার ট্রাফিক কত বেশি সেটা ডাজন্ট ম্যাটার। ফার্স্ট সার্ভে যে আসবে তার ট্রাফিক তো বেশি হবেই। আমার এই ওয়েবসাইটে ফার্স্ট সার্ভে নাই, তারপরও তো এই কন্টেন্টে অলরেডি 2000 ভিজিটর আসছে। সো ভিজিটর ডাজন্ট ম্যাটার। ভিজিটর আনার জন্য অনেক মেথড আছে, ভিজিটর আনার জন্য একটা ওয়েবসাইটে অনেক মেথড আছে। আমি দিনে 300 বার সাইটে ঢুকবো, 300টা ভিজিটর তো আমি একাই। সো ভিজিটর ডাজন্ট ম্যাটার। কথা হচ্ছে এই ফার্স্ট সার্ভে কেন? ফার্স্ট সার্ভে থাকলে ভিজিটর আসবে, এটা আমি জানি, কিন্তু কেন ফার্স্ট সার্ভে? এর থেকে আমি যদি নর্মাল চিন্তা করি যে ব্যাকলিঙ্ক আর হচ্ছে ডিএপিএ চিন্তা করি, তাহলে এই কেন এখানে? আপনি ফেসবুকে কত শেয়ার হয়েছে কি গেছে ওইটা আমি বলবো না, কারণ অনেক অনেক থ্রোতে হচ্ছে ট্রাফিক আনা যায়। ট্রাফিক ডাজন্ট ম্যাটার, আমার অর্গানিক র্যাঙ্ক দরকার কন্টেন্ট। এখন তাইলে আমার কি দেখার বিষয়? এই বেটার আবার রেটও আছে, এখানে রেটিংও আছে, এর তো রেটিংও নাই। কন্টেন্টটা ভালো নাকি বা এরকম? এখন যেটা দেখার বিষয়, তাহলে এখন আমাদের আবার যে কাজে আসে সেটা হচ্ছে সিম্পল, জাস্ট আমি আমার এই কম্পিটিটর নিয়ে অ্যানালাইসিস, এরপরে বাকিদের যা যাতে ফাইট করবো আগে তাদেরকে অ্যানালাইসিস, তারপরে বাকিদের ধরবো আমি, এখন না। তাহলে আমি নর্মালি যাই, দেখেন আমি কিওয়ার্ড অ্যানালাইসিস করলাম, আমি আমার কিওয়ার্ড অ্যানালাইসিস করে আমি কি বের করলাম, আমি কিওয়ার্ড অ্যানালাইসিস করে আমি কাদের সাথে কাদের সাথে ফাইট করবো আমি তাদেরকে মনে করেন ফাইন্ড আউট করলাম। এটাই তো আমার মূল বেসিক টার্গেট ছিল, আমি এটা করছি যে আমি অ্যাকচুয়ালি কাদের সাথে ফাইট করবো। সো আমার কি বের হইলো এখানে, কি আসে, এটা কি ক্লিক দিয়ে কি আসে? সো আমি কিওয়ার্ড অ্যানালাইসিস করলাম, করে আমি আমার ফাইনাল ফাইটিং কম্পিটিটর বের করলাম। ফাইটিং আমার কম্পিটিটর বের করলাম সাপোজ, এই তো। আচ্ছা, আমার এখন করার বিষয় যেটা আসছে, প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমি কম্পিটিটর অ্যানালাইসিস করব। এখন কিসের ভিত্তিতে আমি আমার কম্পিটিটর অ্যানালাইসিস করব? আমি আমার কম্পিটিটর অ্যানালাইসিস করব হচ্ছে এই থ্রুতে। আমি আমার কম্পিটিটর কিসের থ্রুতে অ্যানালাইসিস করব? আমি আমার কম্পিটিটর অ্যানালাইসিস করব হচ্ছে এই ব্যক্তিকে টার্গেট করে, এই 4 জনকে টার্গেট করব এবং এদেরকে টার্গেট করে হচ্ছে আমি আমার কম্পিটিটরকে অ্যানালাইসিস করব ফার্স্টে। তারপর আমার বাদ বাকি যারা সার্ভে আজ ধরে রাখছে তাদেরকে আমি পরে টার্গেট করব, বাট আগে এদেরকে আমার ধরা দরকার, কারণ এরা আমার ফাইনাল কম্পিটিটর। এখন ফাইটিং কম্পিটিটর পাইলাম, এখন আমার কম্পিটিটর অ্যানালাইসিস করব। তার আগে এটা আমার ম্যানুয়ালি ছিল। ম্যানুয়ালি কি ছিল? ম্যানুয়ালি যা ছিল, ম্যানুয়ালি ছিল হচ্ছে আমার কিওয়ার্ড দেখলাম এবং আমার কতগুলা ফাইটিং আমার কম্পিটিটর আছে বের করলাম, এবং কারা কোন পেজে আছে এবং তাদের ইউআরএলগুলো যাতে তাদেরকে সহজে আমি খুঁজে পাই।
এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে তাদের প্রত্যেকের ইউআরএল আমাকে ঢোকা। যদি ম্যানুয়ালি কাজটা করেন, ম্যানুয়ালি মিনস উইদাউট পেইড টুলস, আমি একটু এদের সাইটে যাই, এখান থেকে যাচ্ছি সাইটে যাই, ফার্স্ট সার্পের, আহ কি সুন্দর, চাই কি আর আসে কি। ওকে, সাইটে আসলাম বেচারার। এ হচ্ছে হোয়াট ইজ ডিফারেন্ট বিটুইন স্টক বার্থ অ্যান্ড বোন বার্থ। খুব ভালো। আমার কিওয়ার্ড কি ছিল দেখেন, আবার আসেন কিওয়ার্ডে। হোয়াট ইজ বোন বার্থ, মেইন কিওয়ার্ড। এই আসলাম আমার কম্পিটিটরের ওয়েবসাইট। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, বাহ, আহামরি খুব ভালো লাগে না ডিজাইন, কিন্তু আমার ফার্স্ট সার্পে আছে না। আচ্ছা, কন্টেন্ট খুব বেশি বড় না। আসি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টক বার্থ অ্যান্ড বর্ন বার্থ। আমার এটা হচ্ছে তার টাইটেল, আমার কম্পিউটারের টাইটেল। টোটালি আমার যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা টাইটেল কোথাও ইউজ হয়েছে? এক্সাক্ট হুবহু হয় নাই। হট এক জায়গায়, বনবর্ড কথাটা আরেক জায়গায়, ইজ তো এখানে মিসিংই আছে। কিন্তু সেখানে ভালো কিছু কাজ করছে। কি কি কাজ করছে? সে একটা ডিফারেন্স দেখাইছে কিসের মধ্যে? স্টকের মধ্যে, বর্তের মধ্যে এবং বনবর্তের মধ্যে। তিনটা কিওয়ার্ড এক জায়গায় ইমপ্লিমেন্ট করছে সে, স্টক, বার্থ অ্যান্ড বনবর্থ। বনবর্থ মানে বুঝছেন তো, বাংলা কথায় যেটা আমরা নেহারি বলি, কুরবানি ঈদ সামনে আসতেছে, যেটা আমরা নেহারি বলি। এবং 19-এর এটা জানুয়ারি 19 সালে পাবলিশ করা হয়েছিল সাইটটা, এই কন্টেন্টটা অ্যাকচুয়ালি। এবং এরপরে আর কোনো মডিফাই করা হয় নাই সাইটটা, মনে হচ্ছে আমাকে দেখে। ভাই ওনার কিওয়ার্ড স্ট্রং। একে তো ডব্লিউএইচ কোশ্চেন আর একে ডিফারেন্ট ইউজ করছে, ডিফারেন্ট তো মানুষ বেশি খুঁজে এখন। হ্যাঁ, সো টাইটেল এখানে একটা ঘাপলা লাগাইছে। এখন আসি কন্টেন্ট একটু দেখি, চোখের আন্দাজে একটু কন্টেন্ট দেখি, তারপর কন্টেন্ট ম্যানুয়ালি দেখবো, সরি টুলস দিয়ে দেখবো অ্যাকচুয়ালি কন্টেন্টে কি আছে। সো এই কন্টেন্ট ছবি ঠিক আছে, এরপরে ভিডিও দিয়ে দিছে, খুব ভালো একটা কাজ করছে, ভিডিও দিছে র্যাঙ্কিংয়ের জন্য, এই জন্য আগে আসছে। এখানে তিনটা ডিফারেন্সের মধ্যে ভিডিও। এইখানে অ্যাভারেজে কতটুকু হতে পারে আপনার কন্টেন্ট, এখানে কত ওয়ার্ড হতে পারে? 1000 ওয়ার্ড, খুব বেশি গেলে আমার মনে হচ্ছে না 1000 ওয়ার্ড হবে। তারপরে ধরলাম 1000 ওয়ার্ড। আমি এই কিওয়ার্ডটা আনছিলাম, এটা হচ্ছে ফার্স্ট সার্পে ছিল। কি ছিল এটা? ওকে, টেক ছিল, টেক। তাহলে কই আছে একটু দেখি। টেক টেক টেক, এইটা, হ্যাঁ এই ওয়েবসাইটটা, যে এই 10টা লিঙ্ক নিয়ে বসে আছে। 10টা লিঙ্ক কার? 10টা লিঙ্ক কিন্তু ওয়েবসাইটের না, ওয়েবসাইটে বলতে রুট ডোমেনের না। এই 10টা ব্যাকলিঙ্ক আসছে ডিরেক্টলি এই পেজের। আমরা যদি বলি যে ব্যাকলিঙ্ক কার, ব্যাকলিঙ্ক হচ্ছে এক্স্যাক্টলি এই লিঙ্কের উপরে 10টা ব্যাকলিঙ্ক, নট শুধুমাত্র রুট ডোমেনের উপরে 10টা ব্যাকলিঙ্ক না। এই কথাটা মাথায় রাখেন। শুধু স্পেসিফিক এই যে ইউআরএল, সেই ইউআরএলটা বা এই যে পেজ, এই পেজের পেছনে তার 10টা ব্যাকলিঙ্ক, যেটা মোজ দিয়ে দেখাচ্ছে, আদার্স টুলসে গেলে হয়তো বাড়তে পারে। এবং ডোমেন যেটা 46 দেখাচ্ছে, ওকে ফাইন, এই ডোমেনটা হচ্ছে এটা হচ্ছে এই রুট ডোমেনের। আর আমরা যে এখানে পেজটা বা পিএটা দেখতে পাচ্ছি 29, এই পিএটা হচ্ছে এক্স্যাক্টলি ফুল এই পেজের, যে পেজটা আমরা পাচ্ছি, এইটার স্ট্রেংথ, এইটার অথরিটি। তো এইখানে মোটামুটি অ্যানালাইসিস দেখলাম, ওকে ফাইন, এ আছে থাকুক। এবং আমার ফার্স্ট সার্পে এই ব্যক্তি একটু দেখি কি অবস্থা। এ ছিল হচ্ছে আরো উপরের পজিশনে, এর লুকটাও সুন্দর লাগতেছে। বনবার্থ রেসিপি, হাউ টু মেক বনবার্থ। ওকে, একটা কিওয়ার্ড ইউজ করছে, হাউ টু মেক বনবার্থ, তারপর হচ্ছে বনবার্থ রেসিপি, দুইটা কিওয়ার্ড একটা টাইটেল ইউজ করা হয়েছে, খুব সুন্দর। দেন এটা হচ্ছে জুন মাসের 14 তারিখ 2020-এ
লাস্ট আপডেট করা হয়েছে এটাকে। পোস্ট তাহলে কবে করা হয়েছে আমি জানি না, তাহলে আরো আগে, কারণ এবং শেয়ারও কিন্তু প্রচুর গেছে, প্রায় 18K এর মতো, প্রায় 18,000 সামথিং শেয়ার গেছে এই পোস্টটা। ফাইন। এবং 66টা কমেন্ট যেহেতু আছে, সো অনেক আগের কন্টেন্ট, বাট কন্টেন্টটাকে আপডেট করা হয়েছে হচ্ছে জুন মাসের 14 তারিখে। তো এখানে আমি সিম্পলি যদি আমি দেখি কত ওয়ার্ডের কন্টেন্ট লিখছে, এখানে অনেক বড়, এখানে যে বারটা দেখতেছি এখানে বারটা তো অনেক বড়, আমি স্ক্রলিং এর যে এটা অনেক বড় কন্টেন্ট লিখছে, প্রচুর বড় কন্টেন্ট লিখছে একটা এইটার উপরে, সে এখনো লোডিংই হচ্ছে, অনেক বড় কন্টেন্ট। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি তার অ্যাভারেজ কন্টেন্ট। আমার নিজের পিসি নিজের লোড নিতেও দেখেন প্রচুর টাইম নিতেছে। যাই হোক, এখানে অনেক বড় কন্টেন্ট সে মোটামুটি দিচ্ছে এবং হিউজ পরিমাণ ইমেজ ইউজ করছে, যার কারণে এর পজিশন হচ্ছে ফার্স্ট সার্ভের মেবি এইটা। এবং এর এগেনস্টে আমি যেটা পাইলাম সেটা হচ্ছে তার 105টা ব্যাকলিঙ্ক আছে, তার ডিএ হচ্ছে 66, এবং এই যে পেজ, এই পেজের অথরিটি হচ্ছে এত, এবং তার একটা স্নিপেট ইউজ করছে, রেটিং স্নিপেট, সো এখানে তার স্নিপেটটা চলে আসছে। বাট আহামরি কিন্তু দেখেন, এখন যেটা দেখার বিষয়, দুইটা মনে করেন আমি দেখলাম আমার কম্পিউটার ম্যানুয়ালি জাস্ট তাদের সাইটে ঢুকে দেখলাম। এখন তাইলে আমি এই স্টেপে এসে আমার এখন কি দেখা উচিত, ফোর্থ স্টেপে এসে কি দেখা উচিত? ফোর্থ স্টেপে দেখলাম কি দেখলাম, সেটা হচ্ছে তাদের সাইটে ভিজিট করলাম, এবং ফিফথ নাম্বার স্টেপে এসে দেখবো এখন আমি তারা যে টাইটেল ইউজ করছে এবং তারা যে মেটা ডেসক্রিপশন ইউজ করছে, অ্যাকচুয়ালি তারা কি কি ইউজ করছে, তারা কি কি টাইটেল এবং তারা কি কি মেটা ডেসক্রিপশন ইউজ করছে। আমি জাস্ট ফাইটিংটা দেখতেছি, আমরা যারা সাথে ফাইট করতে চাচ্ছি তাদের সাথে কি দিয়ে দেখবো, আমরা যে এসইও কোয়াক টুলসটা ইউজ করতাম, এসইও কোয়াক টুলস দিয়ে আমরা এটাকে পেজ ইনফোতে চলে যাই। আহামরি খুব বেশি ভালো একটা যে লিখছে আমার মনে হচ্ছে না এখানে দেখে, যে তার মেটা ডেসক্রিপশনের যে অবস্থা আমি দেখতে পারতেছি এখানে এক্স্যাক্টলি আমি পাচ্ছি না। তার মধ্যে একটা বড় জিনিস দেখেন, এই যে এখানে বলতেছে 105টা ব্যাকলিঙ্ক, কোথায় এই ব্যক্তি, কোথায় যেটা 105টা ব্যাকলিঙ্ক, এই 105টা ব্যাকলিঙ্কের মধ্যে এই প্লাগইন বলতেছে তার ইন্টারনাল লিঙ্কই হচ্ছে 108টা, তার বাইরের লিঙ্ক আছে হচ্ছে 37টা। তার মানে এই ব্যক্তি যে কন্টেন্টটা লিখছে তার নিজের কন্টেন্টকে এই থ্রোতে, অর্থাৎ আমি যদি বলি কাকে দিয়ে আসছিলাম, একে দিয়ে আসছিলাম নাকি এই থ্রোতে, আচ্ছা, এ নিজেকে নিজের সাইটের মধ্যেই ব্যাকলিঙ্ক মোটামুটি যা পরিমাণ দিচ্ছে তার সব পরিমাণ বলতেছে এখানে এসইও কোয়াক, ইন্টারনাল লিঙ্কিং তার আছে হচ্ছে টোটালি রুট ডোমেন, হ্যাঁ এটাকে চেক করতেছে 108টা, এবং এক্সটার্নাল বাইরের ওয়েবসাইটকে সে লিঙ্ক দিছে হচ্ছে 37টা। আচ্ছা ঠিক আছে, নিজের সাইটে ভালো লিঙ্কিং করছে, সব গ্রুপ ফলো লিঙ্কিং করছে, নিজের সাইটকে নিজের লিঙ্ক দিয়ে কোনো সমস্যা নাই। তার ট্রাফিক বলতেছে 78,000, ফাইন। এবং এদের মোটামুটি একটা অ্যানালাইসিস এখান থেকে পাচ্ছি, এবং গুগল কবে লাস্ট এই তার ওয়েবসাইটকে কেস হিসাবে কাউন্ট করছে, এবং পিন্টারেস্টে কি পরিমাণ শেয়ার গেছে, এবং ফেসবুকে কি পরিমাণ শেয়ার গেছে, তার ব্যাকলিঙ্ক অ্যালেক্সা সেমরাশের হিসাব করে কত, এবং সেমরাশের হচ্ছে র্যাঙ্ক কত, অ্যাকচুয়ালি এটা আসতেছে সাবডোমেনের ব্যাকলিঙ্ক, আর এটা হচ্ছে যে রুট ডোমেনের ব্যাকলিঙ্ক কি পরিমাণ আছে। আচ্ছা, আর এইখান থেকে যেটা পাচ্ছি যে এই যে কন্টেন্টটা আমি পাচ্ছি, এই কন্টেন্টের মধ্যে এক্স্যাক্টলি সে কি কি কিওয়ার্ডগুলোকে আলাদা আলাদা ইউজ করছে, সিঙ্গেল ওয়ান ফ্রেজের কি কি কিওয়ার্ড, টু ফ্রেজ ধরে কি কি কিওয়ার্ড আছে, এবং ফোর ফ্রেজের বা ফোর ওয়ার্ডের কি কি কিওয়ার্ডগুলো আছে, ইভেন এই কিওয়ার্ডগুলো সে কোথায় কোথায় ইউজ করছে এবং কতবার করে রিপিট করছে, এইটা আপনার দরকারের জিনিস। কম্পিউটার অ্যানালাইসিস করবেন এইটা, এখান থেকে এইটার মাধ্যমে আগে এটা নেন, পেড টুল বাদে ম্যানুয়ালি যেটা বলতেছি, তো এখান থেকে এটাকে এক্সপোর্ট করে নিয়ে নেন, ঠিক আছে? এটা আপনি এখান থেকে প্রিন্টও করে নিতে পারেন, দেন এক্সপোর্টের অপশন নিচে আছে কিনা আমি জানি না, না থাকলে কপি করে নিয়ে নেবেন। একটা আইডিয়া থাকলো যে অ্যাকচুয়ালি সে কী কী কিওয়ার্ড ইউজ করছে, এটাকে র্যাঙ্ক এক্স্যাক্টলি, এবং সেগুলো সে কোথায় কোথায় ইউজ করে, কত পরিমাণ ইউজ করছে, এবং সেসব কিওয়ার্ডের ডেন্সিটি কত ছিল। ডেন্সিটিটা ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি সে কত ওয়ার্ডের কন্টেন্ট লিখছে, এবং সেই ওয়ার্ডের মধ্যে অ্যাকচুয়ালি এই কিওয়ার্ডগুলো কতবার করে রিপিট করলো সেটা হিসাব করে। আচ্ছা, এটা পরে যাব, পাইলাম আপাতত একটা মোটামুটি একটা আইডিয়া পেলাম, এবং সিমিলারলি এটার মাধ্যমে তো আমি সেই আইডিয়াটা পাওয়া যাব। তাইলে এখন আমার কাছে তাহলে কি গেল, আমি ফিফথ স্টেপে যেটা করলাম সেটা হচ্ছে যে আমি তার টাইটেল কি আর হচ্ছে মেটা ডেসক্রিপশন কি আমার এর
কম্পিটিটরের যার সাথে আমি ফাইট করব সেটা আমি নোট করলাম। অ্যান্ড ফাইনালি যেটা নোট করলাম যে এই কন্টেন্টটা লিখতে সে কি কি কিওয়ার্ডগুলোকে আলাদা আলাদাভাবে ইউজ হয়েছে, যেগুলো কিনা আলাদা আলাদাভাবে আমি দেখতে পারতেছি এখানে, এবং সেগুলো স্পেসিফিক কিছু জায়গায় জায়গায় ইউজ করা হয়েছে এবং সেগুলো রিপিট সহ আপনি সেগুলো একটু নোট করেন আপনার কাছে, যে এক্স্যাক্টলি আপনার কম্পিটিটরের যাদের সাথে ফাইট করছেন তারা কি কি কিওয়ার্ড হুম না এটা বলা যাবে না, আমি তো বলতে পারি যে নোট দ্য কিওয়ার্ডস। আপনি এই নোট করেন তার কিওয়ার্ডগুলা, এই যে কিওয়ার্ডগুলা এগুলো নোট করলাম। ওকে, আসেন 6 নাম্বার স্টেপ আমার কি হতে যাচ্ছে। 6 নাম্বার স্টেপে যেটা হতে পারে সেটা হচ্ছে যে মোটামুটি পাইলাম একটা আন্দাজ, এবং এটার দ্বারা একটা আন্দাজ পাইলাম। এই তো গেল আমার ফাইটিং কম্পিটিটর অ্যানালাইসিস বেসিক। ওকে ফাইন, এতটুকু আমি পাইলাম। এখন আমার কি করা উচিত, কি করা উচিত, কি করা উচিত। আচ্ছা, এখন তাহলে আমাদের করণীয় কি? এখন এই স্টেপে এসে আমি যখন ওয়েবসাইট কয় পার্সেন্ট অ্যানালাইসিস করছি মাথায় রাখেন, 20% অ্যানালাইসিস করছি, এবং 20% অ্যানালাইসিস করে আমার ওয়েবসাইট ঠিক আছে। আমি আমার কিওয়ার্ড অ্যানালাইসিস করলাম, আমার ফাইটিং কম্পিটিটর বের করলাম, এবং ফাইটিং কম্পিটিটরদের আমি অ্যানালাইসিস করলাম, এবং অ্যানালাইসিস করে আমি আপাতত এখন পর্যন্ত তাদের মেটা ডিসক্রিপশন পৌঁছাতে পারছি, এবং তার লিঙ্কগুলো কালেক্ট করলাম। এবং আমি কাজের কাজ কি করছি অ্যাকচুয়ালি, তাহলে আমি কাজের কাজ যেটা আসল কাজ আমার যেখান থেকে শুরু হয়েছে, আমার আসল কাজ শুরু হয়েছে 4 নাম্বার স্টেপ থেকে, কারণ এই স্টেপ পর্যন্ত যে কেউ বের করতে পারে। আসল কাজ শুরু হচ্ছে আপনার 4 নাম্বার স্টেপ থেকে, আপনার ভিজিট করা, তার ওয়েবসাইট অ্যানালাইসিস করা, তাদের ওয়েবসাইট দেখা। এখন শুরু হয়েছে আপনার 5 থেকে শুরু, অ্যাকচুয়ালি তাদের টাইটেল কি ইউজ করে, মেটা ডেসক্রিপশন কি ইউজ করলো। এখন আসি, আমরা চলে যাবো এসইও বুক। আমি একটু কেটে দিচ্ছি এগুলো, যেগুলো আমাদের ম্যানুয়ালি অ্যাকচুয়ালি দরকার নাই, সেগুলো আমি একটু কেটে দিচ্ছি, কারণ অলরেডি আমার কম্পিটিটররা আমার কাছে নোট করা আছে। সো আমি এটা কেটে দেই, তাহলে পিসিটা পাতলা হবে। আসি, এখন আসলাম আমরা এসইও বুকে ফ্রিতে। ভাই এই ওয়েবসাইটটা ইউজ করতে পারি নাই সেদিন, আচ্ছা, টুলসটা খুঁজেই পাই নাই। লগইন সাইন আপ এই করলাম, টুলসটা অনেক ঝামেলা করে, এই লিঙ্কটা ঠিক নেই, আমি নিজেই খুঁজে পেলাম না, দেখলেন না। আচ্ছা, এখন আমরা আমাদের বেসিক এতক্ষণ পর্যন্ত কি করলাম, এতক্ষণ পর্যন্ত করলাম আমার টাইটেল মেটা ডেসক্রিপশন বের করলাম, যদিও এতক্ষণ এত কষ্ট করে বের করার কোনো দরকার ছিল না। এখন একটু আর একটু ইজি প্রসেসে যাই। ইজি প্রসেসটা কি, আমার কম্পিটিটর হচ্ছে এরা। ওকে ফাইন, এই দুইজন হচ্ছে আমার আপাতত ধরলাম কম্পিটিটর, যাদের সাথে আমি ফাইট করতে যাচ্ছি, অ্যাকচুয়াল ফাইট করতে যাচ্ছে এরা। এই দুইজন তো থাকবেই, কারণ এরা আমার কম্পিটিটর। এরপরেও একদম প্রথমে চলে আসেন। এখন আপনার কাজ এইটা, এখানে যে কাজটা একদম এখানে প্রথম সার্ভে যারা আছে সবাইরে ধরেন, একদম সবাইরে, আপনার কম্পিটিটর বাদে তো থাকতেছে, এরা ছাড়াও আপনার সার্ভে যারা আছে সবাইকে নিয়ে চলে আসেন, এনে দেখেন এরা অ্যাকচুয়ালি কি কি করছে। আমি এটাও ধরি, আপাতত এতগুলো এইগুলোর ধরলাম, এরা হচ্ছে আমার কম্পিটিটর, বাকি দুটো তো আছেই। দেন ওকে ফাইন, দেখি আসার পরে এখন আমি যেটা পাইলাম, আমার পেজের টাইটেল কি পেয়ে গেলাম না, আমরা যেটা যে বের করতেছিলাম একটু আগে এসও কোয়াক দিয়ে যে আমাদের টাইটেল কি, মেটা ডেসক্রিপশন কি, হ্যাঁ, এবং কিওয়ার্ডগুলোর জন্য এটা তো লাগছে। বাট এই মেটা ডেসক্রিপশন আর টাইটেল, এই দুইটা আপনার এখান থেকে পেয়ে যাবেন, এই যে পেজের টাইটেল একসাথে পেয়ে যাবেন, একটা একটা করে, তখন দেখার দরকার হবে না। এসও কোয়াক দিয়ে একটা একটা করে দেখতে হয়, একটা আপনার যতগুলো কম্পিটিটর আছে সবাইকে একসাথে নিয়ে চলে আসবেন। এই প্রথম ওয়েবসাইটের হচ্ছে এই হচ্ছে কম্পিটিটর, সেকেন্ড সাইটের এই হচ্ছে টাইটেল, এই হচ্ছে টাইটেল, এই হচ্ছে মেটা ডেসক্রিপশন। তারা যদি কোনো কিওয়ার্ড ইউজ করে থাকে, মেটা কিওয়ার্ড, এখানে কিওয়ার্ড বলতে মেটা কিওয়ার্ড যদি ইউজ করে, সো এখন আর এটা গুগল ট্রেন্ডে লাগে না মেটা কিওয়ার্ড, সো দরকার পড়ে না, যেন কেউ ইউজ করে না। আসেন, আমার যেটা এখন অ্যাকচুয়ালি এখানে আসার যে বেসিক টার্গেট সেটা হচ্ছে আমাদের টেক্সট মিনস এই যে তারা ওয়েবসাইটগুলো ইউজ করছে, কন্টেন্ট লিখছে, তারা অ্যাকচুয়ালি কত ওয়ার্ডের কন্টেন্ট লিখছে সেটা আপনি আগে নোট করেন, আপনার কাছে নোট করেন। সো আমি পাইলাম প্রথম ওয়েবসাইট কিন্তু আমার কম্পিটিটর ছিল, আমি মনে আছে কিনা, আমি যখন দিছি আমার দুইটা ওয়েবসাইটেরই কম্পিটিটর ওয়েবসাইট প্রথমে দিচ্ছিলাম। সো প্রথমে যে সে হচ্ছে 1398টা কন্টেন্ট লিখছে, 1398 ওয়ার্ডের কন্টেন্ট লিখছে।
তো এখানে আমি ফার্স্টে যেটা এখন 6 নাম্বার পজিশন, যে 6 নাম্বার পজিশন যেটা করব সেটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট আপনার যে ফাইটিং কম্পিটিটর, এখন কম্পিটিটর দুই রকম ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে আপনার ফাইটিং কম্পিটিটর, এবং ফাইটিং কম্পিটিটর কয়জন? দুইজন। প্রথম জন কি করছে? ফাইটিং কম্পিটিটর প্রথম জন হচ্ছে 1398 ওয়ার্ডের কন্টেন্ট লিখছে, অ্যান্ড সেকেন্ড পজিশনের যে সেকেন্ড নাম্বারে যে কম্পিটিটর আমার ফাইটিং কম্পিটিটর ছিল, একে দিছিলাম, এই ইউজ করছে 5005টা ওয়ার্ডের কন্টেন্ট। গুড। এখন সেকেন্ড নাম্বারটা 5005 ওয়ার্ডের কন্টেন্ট লেখার কথাই, কারণ ও প্রচুর বড় কন্টেন্ট লিখছিল, এই যে তখন যেটা আমরা দেখলাম। তো ঠিকই আছে। অ্যান্ড আমার এদিকে 2 নাম্বারে যে আছে সে হচ্ছে 5005টা ওয়ার্ডের কন্টেন্ট লিখছে। আর বাকি যাদেরকে এখন আনলাম এরা হচ্ছে আমার আদার্স। হ্যাঁ, ফার্স্ট সার্পের হচ্ছে আদার্সরা, আদার্স কম্পিটিটররা। আদার্স কম্পিটিটররা কি কত ওয়ার্ডের লিখছে সেটা একটু দেখে আসি। এটা যদি দেখি, এখানে দেখতে পারতেছি প্রচুর বড় লিখছে, প্রচুর। এখানে একজন লিখছে 2000 ওয়ার্ডের কন্টেন্ট। এটা কে? হেলথলাইন। হেলথলাইন কই ছিল? হেলথলাইন একদম প্রথমে ছিল, সবার প্রথমে। এই 2000 ওয়ার্ডের কন্টেন্ট লিখছে। এই যে healthline.com, এই যে এই ওয়েবসাইটটা 2470 ওয়ার্ডের কন্টেন্ট লিখছে। ওকে, ফাইন। আপনি কিন্তু এভাবে নোট করবেন না, আমি জাস্ট দেখাচ্ছি এভাবে। অবশ্যই এটা এক্সেল ফাইলে নেবেন, আদারওয়াইজ এটাকে আপনার একটা ওয়ার্ড ফাইলে ডকুমেন্ট হিসাবে নেবেন। ঠিক আছে? কিভাবে ডকুমেন্ট হিসাবে নেবেন একটু রিপোর্টটা একটু দেখায় দেয়, একটু জাস্ট আপনার এই যে ওয়েবসাইট কম্পারিজনটা একটু দেখেন কিভাবে নেবেন অ্যাকচুয়ালি রিপোর্টটা। আমি সাইন আপ করতেছি না, জাস্ট এভাবে দেখতেছি আপাতত, দেখাই আপনাদের। এইভাবে নেবেন, টোটালি স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে? আমি একটু, তাহলে আপনার জন্য সুবিধা হবে। একটু জুম করি। ওকে, দেখেন এইভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন ডিরেক্টলি। সো স্ক্রিনশট নিয়ে এই যে প্রতিটা ওয়ার্ডের যেহেতু আছে আপনার কাছে স্পেসিফিক পেয়ে যাবেন অ্যাকচুয়ালি কে কত ওয়ার্ডের কন্টেন্ট লিখছে, আপনার কাছে এভাবে নোট করা দরকার নেই। এভাবে করে আপনার একটা পিডিএফ ফাইল বানিয়ে নেবেন, একটা করে আপনার কাছে রিপোর্ট থেকে গেল। ক্লায়েন্টকে এই রিপোর্টটা দিবেন, অলওয়েজ ক্লায়েন্টকে এইভাবে রিপোর্ট দিয়ে দিবেন যে তোমার এই হচ্ছে কন্টেন্ট, এই হচ্ছে তোমার কম্পিটিটরের অবস্থা, কন্টেন্টের অবস্থা, আমি হচ্ছে এগুলো অ্যানালাইসিস করে পাইলাম। আসি, এরপরে যাই আমরা, এখানে যাই। তো এটা হেল্পলাইনের 2470টা ওয়ার্ডের কন্টেন্ট, 2470 ওয়ার্ডের কন্টেন্ট পাইলাম। তারপরের পজিশনে 2 নম্বরে যে আছে সে ছিল কিসে? সে ছিল, স্ক্রল করি, এটা ছিল হচ্ছে এইটা মিনি, এই যে এটা সেকেন্ড পজিশনে যে আছে, সেকেন্ড পজিশনে যে ছিল সে লিখছে 4615 ওয়ার্ডের কন্টেন্ট। ওকে, ফাইন। 4615টা ওয়ার্ডের কন্টেন্ট লিখছে। তারপরে 3 নাম্বার পজিশনে যে ছিল সে কয়টা লিখছে একটু দেখে আসি। সে লিখছে হচ্ছে 1500 ওয়ার্ডের কন্টেন্ট। ওকে, 4th নাম্বার পজিশনে যাই। আর কিছু আমরা এতটুকু পর্যন্ত ছিল। টোটাল আমরা 5টা ওয়েবসাইট নিয়েছিলাম তাহলে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 5টা ওয়েবসাইটের কম্পিটিটর অ্যানালাইসিস পাইলাম। 2জন হচ্ছে আমার ফাইটিং কম্পিটিটর, আর 2জন হচ্ছে আলাদাভাবে আদের কম্পিটিটর ধরে নেই, কারণ এরা আমার থেকে অনেক বেশি স্ট্রং। সো ধরা হয় নাই তাদেরকে আমার হিসাব মতো। তো এখন কাজ কি? আমি এখন কি করব সেটা হচ্ছে কথা যে ওকে, ফাইন। আমি আমার কন্টেন্ট অ্যানালাইসিস করলাম। কি করলাম? এখন অন পেজের ক্ষেত্রে এসে আমার ফাইটিংদের অন পেজ অ্যানালাইসিস করতেছে। এই 5 নাম্বার থেকে যদি আমি এটাকে আরেকটু সহজ করি, এই সেগমেন্টের যদি একটা নাম দেই, এই সেগমেন্টের নাম দিতে পারি আমি যে অন পেজ, কম্পিটিটরের অন পেজ অ্যানালাইসিস। আমার কম্পিউটারের অন পেজ অ্যানালাইসিস করছি আমি আপাতত এখন পর্যন্ত। তো মেটা টাইটেল কি লিখলো, তার মেটা ডেসক্রিপশন কি দিল, তার কিওয়ার্ড অ্যাকচুয়ালি কি ইউজ হয়েছে পাইলাম, তার কত ওয়ার্ডের কন্টেন্ট লিখছে পাইলাম। তাহলে আমার এখানে রিসার্চ করতে আর কি লাগে, একে ঘাটতে আর কি লাগে? এর ওয়েবসাইট পেয়ে গেলাম। এখন আমার একটা দেখার বিষয়, সেটা হচ্ছে যদিও এটা লং প্রসেস, আমি সবাইকে করতে বলি না, যদি টাইম থাকে তাহলে করবেন, তবে তখনই করবেন যখন
আপনাকে যদি কখনো কন্টেন্ট লিখতে হয়, কিন্তু আপনাকে যদি কন্টেন্ট লিখতে না হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই কাজটা করতে হবে না। যদি কন্টেন্ট আপনার লিখতে হয় আপনি কি করবেন, আপনাকে যদি কন্টেন্ট লিখতে হয় আপনি যেটা করবেন সেটা হচ্ছে বসে বসে কন্টেন্টটা 4000-5000 ওয়ার্ডের যে আমরা কন্টেন্ট পেলাম সেই কন্টেন্ট একটু পড়বেন অ্যাকচুয়ালি কি নিয়ে লিখছে। আর যদি কন্টেন্ট আপনার কাছে সব আপনাকে ক্লায়েন্ট বলে দিচ্ছে আপনি কন্টেন্ট রাইটার হায়ার করেন, তাহলে আপনি কন্টেন্ট রাইটারকে বলে দিবেন কি বলে দিবেন, এখন আসেন সেই স্টেপ। এখন যেটার খসড়া বানাবেন, ঠিক আছে? আপনার মনে অন পেজে মোটামুটি আমি শেষ করলাম, মোটামুটি বেসিকটা আমি শেষ করলাম, এবং এইটার বেসিকে আমি যখন বলবো যে কন্টেন্ট আমাকে লিখতে হবে, আমি কেন এত কিছু করলাম, আমি এত কিছু করলাম এর মূল কারণ হচ্ছে আমি এক্স্যাক্টলি আমার টাইটেল কি হইতে পারে সেটা যেন আমি বুঝতে পারি, আমার মেটা ডেসক্রিপশন আমার কম্পিউটার যা লিখছে সাথে কতটা ইউনিক করা যায় আর কতটা বেটার করা যায়, কি কিওয়ার্ড তারা ইমপ্লিমেন্ট করছে তারা মেটা ডেসক্রিপশনের মধ্যে সেটা আমি খুঁজে পাইলাম, তারা কি কিওয়ার্ড ইউজ করছে সেটা আমরা পাইলাম। এইটা নিয়ে আমি পরে বলতেছি, এটা নিয়ে আর একটু ডিসকাস ব্রিফলি আলোচনা আমি পরে করতেছি। আসি আমরা কন্টেন্টের মধ্যে। কন্টেন্টের মধ্যে আমার ফাইটিং কম্পিটিটর কত লিখছে আমি পাইলাম, এবং আমার ফার্স্ট সার্ভে যারা আমার কম্পিটিটর আমি ধরি নাই, বাট কম্পিটিটরে তারা বসে আছে, তারা অবশ্যই আমার কম্পিটিটর, বাট তারা আমার ফাইটিং কম্পিটিটর না, তাদের সাথে আমার ফাইট করার কোনো ইন্টেনশন আপাতত এখন পর্যন্ত নাই, যেহেতু আমি বেবি সাইট নিয়ে আছি। সেই ক্ষেত্রে আমি এখন যেটা করতে পারি, এই 5টা ওয়েবসাইট ধরছি, সো আপনারা 10টা ওয়েবসাইট ধরবেন ফার্স্ট সার্ভে। ধরার পরে এখন অ্যানালাইসিস এখানে করেন যে এক্স্যাক্টলি এখন আপনার কত ওয়ার্ডের কন্টেন্ট লেখা উচিত। আমি মনে করবো অ্যাজ এ নিউ আপনার মিনিমাম একদম কম হলেও 5000 ওয়ার্ডের কন্টেন্ট লেখা উচিত। তাহলে এখন বলতে আমার ফাইটিং কম্পিটিটর তো বসে আছে 5500 নিয়ে, তাহলে আমি বলবো 1 নাম্বারে যে তার আগে একজন বসে আছে 1 নাম্বার স্টেপে, সেটা হচ্ছে 1300, মানে একে বিট করার জন্য 5000 এনাফ। আবার উপরের দিকে যারা আছে তাদেরকে আমরা কম্পিটিটরই ধরে নিই, তার এখানে সর্বোচ্চ কিওয়ার্ড আমি এখন পর্যন্ত পাইছি হচ্ছে কন্টেন্ট পাইছি হচ্ছে 4000 ওয়ার্ডের কন্টেন্ট। সেই ক্ষেত্রে আমার কাছে আমি মনে করি আমার অ্যানালাইসিসে আমার জন্য 5000 ওয়ার্ডের কন্টেন্ট আমার জন্য হচ্ছে পারফেক্ট, আমার কাছে পারফেক্ট। 5000 ওয়ার্ডের কন্টেন্ট লিখলে আমি মনে করি একে বিট করা আমার জন্য সহজ, এর সাথে আমি ফাইট করতে পারি, আমার ফাইটারদের সাথে আমি ফাইট করতে পারি। এরা তো আমার আছেই কম্পিটিটর, এদের সাথে পরে ফাইট করবো, এখন না। এখন আমি ভদ্র মানুষ, এদের কাছে আমি হেল্প নেবো অন্যভাবে। এখন ডিসিশন নিলেন 5000 ওয়ার্ডের কন্টেন্ট লিখবেন, কাকে দিয়ে লেখাবেন? ক্লায়েন্ট আপনাকে বলছে অ্যানালাইসিস করে দেন, আমি কন্টেন্ট লিখবো যদি এরকম হয়, আর যদি কন্টেন্ট লেখা থাকে তাহলে কন্টেন্ট আপডেটের সলিউশন আপনি দিতে পারেন। আর যদি আপনি অ্যানালাইসিস করে এখন পান যে আপনার ওয়ার্ডের কন্টেন্ট কত, আপনি তো কম্পিউটার অ্যানালাইসিস করে পালেন এই হচ্ছে কন্টেন্ট, এখন হচ্ছে আমার এই ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে এসে দেখলাম কি আমার ওয়েবসাইটে কন্টেন্টের অবস্থা আছে, আমি যেটা জানি অলরেডি, আমি এটি বসাই দিয়ে আমি অ্যানালাইসিস করবো না। আমার কন্টেন্ট হচ্ছে নিজস্ব, আমার সেলফ কন্টেন্ট হচ্ছে আমার 1500 ওয়ার্ডের আছে আমার, আমি জানি আমার 1500 ওয়ার্ডের কন্টেন্ট আছে আমার জন্য এটা এনাফ না, আমাকে মিনিমাম এখানে আরো বাড়াইতে হইতো, বাট আমার 1500 কন্টেন্ট লিখছি আমি সাপোজ। এখন আপনি জানেন সিচুয়েশনটা আপনার ক্ষেত্রে এরকম দাঁড়ায় গেছে যে তাদের কম্পিটিটর এই অবস্থা, আপনার অবস্থা হচ্ছে এই, আপনার ক্লায়েন্টকে সাজেস্ট করুন ফার্স্ট এইটা, যদি না হয় তাহলে একে নিয়ে আপনাকে র্যাঙ্ক করতে হবে, কিছু করার নাই, কারণ এই আছে তার মানে আপনার কাছে আশা একজন আছে, আপনার ফাইটার থেকে কিন্তু আপনি একটু বেশি আসেন অলরেডি, আশা আছে, সমস্যা নেই। এবং এখানে যারা নাই তাদের কাছাকাছিও আপনি অলরেডি আছেন, একজনকে ধরে রাখছেন, আপনার কাছাকাছি ধরে রাখছেন, তার মানে 2 জন আপনার মোটামুটি, একজন আপনার ফাইটার, একজন যাকে কন্টেন্ট ধরেনই নেই সেও আছে আপনার কাছে। সো খারাপ না, আপনার আশা করা যায়, আশা ছাড়া যাবে না। বাট যদি না হয় তাহলে এইটা করবেন, করার পর এখন আপনার কাজ কি, আর এটাও যদি থাকে আপনার কাজ কি, দুইটার ক্ষেত্রে কাজ সিমিলার। কাজ হচ্ছে এই ব্যক্তি 1300, আমার ফাইটার কম্পিটিটর 5000, আর এরা এই যে যাদেরকে আমি অ্যানালাইসিস করলাম প্রত্যেকটা কন্টেন্ট আমি অ্যানালাইসিস করব। কন্টেন্ট কি অ্যানালাইসিস করব? এই প্রত্যেকটা কন্টেন্ট অ্যানালাইসিস করে দেখবো তারা অ্যাকচুয়ালি কন্টেন্টের মধ্যে কি কিওয়ার্ড ইউজ করছে, আমরা যেটা ইউএসটিসির টুলস দিয়ে দেখছি। প্রত্যেকটা কন্টেন্ট নোট করবেন, নোট করলে বিষয়টা কেমন আসবে জানেন? নোট করলে বিষয়টা যেমন আসবে সেটা আমি একটু দেখাই, দেখেন। এইটা হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি আর কি, দেখি এখান থেকে পাই কিনা আমি একটু দেখি, কাটার কথা। এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো আপনি ধরে নেবেন প্রত্যেকটা, এবং এগুলোকে মার্ক করবেন যে অ্যাকচুয়ালি আপনার রেশিও কত, এবং অ্যাকচুয়ালি আপনি কি কন্টেন্ট
গুলো অ্যাকচুয়ালি আপনি আপনার যে কন্টেন্ট লিখবেন সেখানে কি কি কিওয়ার্ডগুলো ইউজ করবেন সেটা অবশ্যই নিয়ে নেবেন নিজের মতো করে। এই যে যেমন এখানে নেওয়া আছে কন্টেন্টগুলো আমি নিয়ে রাখছি, হ্যাঁ, তো এখানে কন্টেন্টগুলো নিয়ে রাখবেন কিওয়ার্ডগুলো। তার মানে কাজ কি এখন আপনার কাজ হচ্ছে, এবং দেখেন টু ফেস অর্ডার কিছু কন্টেন্ট নিড হ্যাভ টু মেজর লাইক মুভিং কোম্পানি, একটা মুভিং একটা লোকাল ইস্যুর কোম্পানি ছিল। সো এখানে আমি ওদেরকে বলে দেওয়া হয়েছে যে যেমন আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, উড নট অরি অ্যাবাউট টু ফ্রেস ফ্রেস। সো এই হচ্ছে আপনার টু ফ্রেসের কিভাবে হচ্ছে ইন ডিটেলস আপনি এবার একটা কিওয়ার্ড ডেন্সিটি একটা রেশিও অ্যানালাইসিস করবেন, বের করবেন। এটা কিওয়ার্ডের টু ফেস না থ্রি ফেস এটা অ্যানালাইসিস করার জন্য এসইও কোয়াক টুলস আছে, করতে পারবেন। স্মল এসইও টুলস আছে, আপনি করতে পারবেন। আদার্স অনেক ফ্রি টুলস আছে যেগুলো আপনার কিওয়ার্ড ডেন্সিটি চেকার যদি লিখে সার্চ করেন, আপনি কন্টেন্ট হতে ডিরেক্টলি আপনি এই কন্টেন্ট হতে কন্টেন্ট তো দিতে পারবেন না, কন্টেন্টের ইউআরএলটা দিবেন। কন্টেন্টের ইউআরএল দিয়ে আপনাকে বলে দিবে যে অ্যাকচুয়ালি কিওয়ার্ডের কন্টেন্টের মধ্যে কি কি কিওয়ার্ড ইউজ করেছে এবং সেগুলোর ফ্রিকোয়েন্সি কত এবং ডেন্সিটি কত। রিপিট আর ফ্রিকোয়েন্সি সিমিলার জিনিস, ঠিক আছে। তো এই হচ্ছে আপনি অ্যানালাইসিস করেন। এখন অ্যানালাইসিস কেন করলেন? অ্যানালাইসিস করলেন এই জন্যে আপনি যে এই যদি লেখার ক্ষেত্রে যদি দেখেন যে 5000 কন্টেন্ট লিখলেন, কন্টেন্ট রাইটারকে আপনি সেই যে আপনার যে কম্পিটিটর তার ইউআরএল দিয়ে বলবেন আগে তুমি কন্টেন্ট দেখো, এবং এই যারা আমার কম্পিটিটর হিসেবে আগে আছে তাদের কন্টেন্ট দেখো। দেখার পরে তারা যে বিষয় নিয়ে আলোকপাত করছে এই বিষয়ের উপরে আলোকপাত করবা, বাট আমি তোমাকে এই যে কিওয়ার্ডগুলো দিলাম, তুমি যে 5000 ওয়ার্ডের কন্টেন্ট লিখবা, এই 5000 ওয়ার্ডের কন্টেন্টের মধ্যে এই কিওয়ার্ডগুলো মাস্ট বি ইমপ্লিমেন্ট থাকবে এবং এগুলোর ডেন্সিটি এই রেশিও হারে হবে। তুমি বসাও। আমার কথা কি বুঝাইতে পারছি? এইটা হচ্ছে আপনার লেখার ক্ষেত্রে কাজ। এখন যদি আপনার সেলস কন্টেন্ট মানে আপনার যদি কন্টেন্ট আগে থেকেই লেখা থাকে, আমরা বলি কন্টেন্ট অপটিমাইজেশন অন পেজেসের মধ্যে কন্টেন্ট অপটিমাইজেশন অ্যাকচুয়ালি কি? এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি কন্টেন্ট অপটিমাইজেশন, যে আপনি আপনার কম্পিটিটরদের অ্যানালাইসিস করে কিছু কিওয়ার্ড আইডেন্টিফাই করেন যেগুলো দিয়ে তারা অলরেডি র্যাঙ্কিংয়ে আছে এবং তারা কিওয়ার্ডগুলো তাদের কন্টেন্টের মধ্যে অ্যাপ্লাই করছে, এই জন্যই কিন্তু তারা অ্যাকচুয়ালি র্যাঙ্কিংয়ে আসছে। আপনি আপনার এই 1500 কন্টেন্টটাকে আপডেট করেন। কি দিয়ে আপডেট করবেন? আপনি কিওয়ার্ডগুলোকে ঠিকঠাক মতো অ্যানালাইসিস করে, এমন কিছু কিছু কিওয়ার্ড সব তার পিক করা সম্ভব হয় না, এখান থেকে মিসিং যাবে। আপনি অ্যানালাইসিস করলেই যে সব অ্যাপ্লাই করতে পারবেন সেটা কখনোই না। আপনি আগে সেগুলো অ্যানালাইসিস করেন, আপনার জন্য আগে অ্যানালাইসিস করেন, করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে একটু ছোট করে দেখতে ভালো লাগে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এই কিওয়ার্ডগুলোকে আপনি আপনার সেই আপডেট যে কন্টেন্ট আগে থেকে লেখা ছিল সেই কন্টেন্টের মধ্যে আপনি অ্যাপ্লাই করেন। অবশ্যই উড়াদুরা অ্যাপ্লাই করলে হচ্ছে না, আপনি বুঝেন, আস্তে আস্তে পড়েন, পড়তে পড়তে কোনটা কোন জায়গায় কোনটার সাথে ম্যাচিং হচ্ছে, কোনটা ফ্রেজ গ্রামার্স এক্সেট্রা ম্যাচ হচ্ছে, সব কিছু ম্যাচ করে প্রিপোজিশন এভরিথিং যা যা লাগে আপনি কন্টেন্টটাকে আপডেট করেন, ইভেন আপনি কিওয়ার্ডগুলোকে অ্যাপ্লাই করেন। দ্যাটস কল অ্যাকচুয়াল কন্টেন্ট অপটিমাইজেশন ইন অন পেজ। এই হচ্ছে আপনার আপাতত অ্যানালাইসিসের কাজ, অন পেজ অ্যানালাইসিসের কাজ আপনি আপনার ওয়েবসাইটের জন্য করবেন। কেন করবেন? এত কাজ কেন করলাম? এত কাজ এই জন্য করলাম, আমি আমার ফার্স্ট স্টেপের পজিশন চাই এবং এরা আমার কম্পিটিটরদের সাথে ফাইট করে আমি পজিশন চাই, অর্গানিকভাবে হোয়াইটেড এসইও করে। এইটা গেল হচ্ছে এতক্ষণ পর্যন্ত মোটামুটি আপনার কন্টেন্ট অ্যানালাইসিসের কাজ। এরপরে কি আসে একটু দেখি। আপনার কন্টেন্ট কম্পিটিটর অ্যানালাইসিস করলাম, আমরা কিওয়ার্ড ডেন্সিটি অ্যানালাইসিস করলাম। এরপরে আসেন আমরা স্ট্রাকচার ওয়েবসাইটে পড়ে যাব, ওয়েবসাইট কম্পারিজনটা দেখি। আচ্ছা, ওয়েবসাইটের কন্টেন্ট কম্পিটিটর তো দেখলাম, আচ্ছা কম্পারিজনটাই দেখছিলাম একটু কিছুক্ষণ আগে। আচ্ছা এক মিনিট, আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে আমরা কন্টেন্টের কম্পিটিটরগুলো একটু দেখি। একই অবস্থা, কন্টেন্টের কম্পিটিটরের এই একই অবস্থা। এই যে কন্টেন্ট আমরা মানে এখানে আমি যেটা রিপোর্টটা যেভাবে ক্লায়েন্টকে দিবেন এটা হচ্ছে এক্স্যাক্টলি রিপোর্ট, হ্যাঁ, যে আপনি একটা সাইট নিলেন এবং সেই সাইটটা এখানে মুভ করে দিলেন যে অ্যাকচুয়ালি এই সাইটের জন্য এটা যাচ্ছে, সো ক্লায়েন্ট যেন বুঝতে পারে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এবং এখানে তাদের ডেসক্রিপশন কি আলাদা আলাদা হবে এবং সেগুলো কোন প্লাগইন দিয়ে হচ্ছে আপনি মেটা কিওয়ার্ডগুলোকে অ্যাড করবেন, ঠিক আছে, সেই প্লাগইনটা সহ আমি ক্লায়েন্টকে দিয়ে দিয়েছি যে এই প্লাগইন দিয়ে অ্যাড করা হয়েছে মেটা কিওয়ার্ডগুলো। যদি মেটা কিওয়ার্ড আমি অ্যাড করতে যাই, যেমন এই যে কিওয়ার্ড মেটা কিওয়ার্ড আমি এখানে অ্যাড করছিলাম, সো মেটা কিওয়ার্ড অ্যাড করার জন্য আমি এই প্লাগইনটা ইউজ করছিলাম, সেটা ক্লায়েন্টকে রিপোর্ট দিয়ে দিয়েছিলাম। সো এইভাবে হচ্ছে রিপোর্ট দিয়ে দিতে হবে আপনাকে ক্লায়েন্টকে, অ্যান্ড আপনার এভরিথিং এভাবে অ্যাকচুয়ালি অন পেজ এসইও রিপোর্ট দিতে হয় ক্লায়েন্টকে। যে অন পেজের ক্ষেত্রে অ্যানালাইসিসের ক্ষেত্রে যদি বলি যে আপনি আপনি অ্যানালাইসিস করছেন, কম্পিটিটর অ্যানালাইসিস করলেন, আপনি অ্যানালাইসিসের জন্য ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবে আওয়ারলি আর্কার যদি কাজ করেন, অ্যাকচুয়ালি আপনি কি অ্যানালাইসিস করছেন সেটা অ্যাকচুয়াল এক্সাক্ট রিপোর্ট কি
প্রুফ সাবমিটটা কি? এটা হচ্ছে অ্যাকচুয়াল এই টাইপের সাবমিটটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রুফ সাবমিট আমরা যেটা করি। তো এখন এই গেল আমার কম্পিউটার অ্যানালাইসিস, আমার টু ফ্রেসেট কি বলে, এই যে দেখেন আপনার টপ 5 এই যে কিওয়ার্ডগুলো দেখেন, এখানে আসেন, এই যে আমরা যেটা এখন কন্টেন্ট দেখলাম, কন্টেন্টের পরে আসেন কিওয়ার্ডের মধ্যে যাই, যে অ্যাকচুয়ালি সে কিওয়ার্ডের মধ্যে এক্স্যাক্টলি সে কি কি কিওয়ার্ড ইউজ করছে। অনেক বড় স্টেপ চলে আসছে ভাই, আসলে 3 ঘন্টা শেষ হবে কি না তাও তো ডাউট আছে। লাগবে না 3 ঘন্টা, এর আগে শেষ করে দিব। আচ্ছা আচ্ছা, ওয়ার্ডপ্রেসে আসি, দেখেন ওয়ার্ডপ্রেস এখান থেকে আমার কিওয়ার্ড শুরু হয়েছে। এই প্রথম এই যে ওয়েবসাইট যেটা আমাদের ফাইটিং কম্পিটিটর, তারা কি কি কিওয়ার্ড ইউজ করছে দেখেন, তার কন্টেন্টের মধ্যে বনবট 2টা ওয়ার্ডের কিওয়ার্ড যেগুলো ইউজ হচ্ছে, এখানে কিন্তু কিওয়ার্ডগুলো আছে। তারপরে এইটা হচ্ছে সেকেন্ড ওয়েবসাইট যারা 2টা ওয়ার্ড করে কম্পিটিটর 2টা করে ওয়ার্ড ইউজ করছে। তারপর হচ্ছে 3টা ওয়ার্ডের নিচের দিকে আছে এই যে 3 ফ্রেসের যে কিওয়ার্ডগুলো, যেগুলো 3টা করে কিওয়ার্ড, এখান থেকে আপনারা কিওয়ার্ডগুলোকে পিক করে আপনার জন্য আপডেট করার জন্য, বা আপনি যদি আপনি কন্টেন্ট রাইটারকে যদি লেখেন, তাকে এই কন্টেন্টের মধ্যে এই কিওয়ার্ডগুলোর জন্য এই একটা রেশিও দিয়ে দিবেন যে এই ডেন্সিটি আকারে তুমি অ্যাপ্লাই করো। সে যখন অ্যাপ্লাই করবে, দ্যাটস কল এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট। আমরা যে বলি যে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লেখো বা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট অপটিমাইজেশন, দিস ইজ দ্য পিওর মেথড ফর কন্টেন্ট অপটিমাইজেশন, দ্যাটস ইট। তো নাও এই গেল আমার টোটাল একটা অবস্থা। কি করলাম? ওকে ফাইন, অন পেজের কাজ এতটুকু বেসিকে শেষ, এর বাইরে আর আমি যাবো না, এর থেকে একটু বাউন্ডারি আর বাইরে নিব না আমি। তো এই গেল আমার কম্পিউটার অ্যানালাইসিস করলাম। কি অ্যানালাইসিস করলাম? এখনো কিছুই অ্যানালাইসিস করি নাই। এখন আসেন আপনার ওয়েবসাইটের মধ্যে। এখন আপনার কাজ কি? আপনার ওয়েবসাইটের মধ্যে এখন আপনার কাজ যেটা, সেটা হচ্ছে আমরা যে কন্টেন্ট লিখলাম, আমরা যে কন্টেন্ট বের করলাম, যে আমার ক্লায়েন্ট বা আমার কম্পিউটারে এত ওয়ার্ডের কন্টেন্ট লিখছে, তাহলে এখন আমি আমার ফাইনাল রিজন আরেকটা অপশনস পাইলাম, সেটা হচ্ছে আমার জন্য কত ওয়ার্ডের কন্টেন্ট লেখা উচিত। তার মানে এখানে আরেকটা অ্যানালাইসিস হয়ে গেল অন পেজের অ্যানালাইসিস যাচ্ছে এটা। সো এখান থেকে ধরেন আমি যদি এখানে যদি আমি আরো প্লাস করি, আমি একটু করে প্লাস করি, হ্যাঁ, যেহেতু আমি কি বলে, আমি এটার সাথে আরো প্লাস করলাম, ধরেন এখান থেকে আমি কন্টেন্ট সবকিছু অন পেজ ঠিকঠাক মতো করে আরো 20% ধরলাম, কারণ এখানে আরো অনেক কিছু করতে হবে যেহেতু। সো আমি এটা 20% ধরলাম। সো মনে করলাম এটা আমাদের 20% আরো কমপ্লিট, ফাইন। 40% কমপ্লিট করলাম আমার সাইটের অ্যানালাইসিস মোটামুটি এদেরকে দিয়ে। অ্যাকচুয়ালি আমার সাইটের কি কি করতে হচ্ছে, আসি আমার সাইটে আবার। এখন কাজ হচ্ছে, আমার যখন ফুললি অন পেজ করাটা হয়ে যাচ্ছে, ফুললি অন পেজ যখন আমি একটা অ্যানালাইসিস করতে পারতেছি অ্যাকচুয়ালি আমার ক্লায়েন্টের জন্য যা যাচ্ছে বা কি হচ্ছে আমার ক্লায়েন্টের সাথে আমার ওয়েবসাইটের জন্য, এবং আমার কম্পিটিটরের অ্যাকচুয়ালি কি অবস্থা যখন আমি জানতে পারলাম, এখন আমার এক্সাক্ট কাজ সেটা হচ্ছে তারা কই থেকে ব্যাকলিং করছে, ব্যাকলিং অ্যানালাইসিস করা, অফ পেজ অ্যানালাইসিস করা। এখন অফ পেজ কত ভাবে করব বা কি ওয়েতে আমি অফ পেজ করব, সেটা হচ্ছে আমার বিষয়। আচ্ছা, কম্পিটিটর অ্যানালাইসিস তাহলে কয় ভাবে করা যেতেছে? কম্পিটিটর অ্যানালাইসিস অ্যাকচুয়ালি আপনি 2 ভাবে করতে পারতেছেন, বা 2টা পদ্ধতিতে করতেই হচ্ছে, আপনাকে মাস্ট বি করতে হচ্ছে। কি সেই মেথড? একটা মেথড হচ্ছে আপনি কম্পিটিটরদের অ্যানালাইসিস করছেন হচ্ছে অন পেজ হিসাব করে, অন পেজের দিক দিয়ে, আরেকটা কম্পিটিটর অ্যানালাইসিস করছেন আপনি হচ্ছে অফ পেজের দিক দিয়ে। অন পেজের এরিয়াটা ছোট, ঠিক আছে, অন পেজের এরিয়াটা কিন্তু আহামরি খুব একটা বড় না। কেন বড় না? কারণ মোটামুটি অন পেজের কাজ তো এর থেকে বেশি আমি কম্পিউটার সাইটে কিছু দেখতে পারবো না ফ্রিতে। এতক্ষণ পর্যন্ত যা করছে আমরা ফ্রিতে করলাম, এত কাজ পেড টুলে যাইনি এখন। সো ফ্রিতে এর থেকে বেশি আর পসিবল না, আমার কাছে মনে হয় না এর থেকে বেশি পসিবল, এর থেকে বেশি কিছু করা লাগেও না, এত বেশি যেতেও হয় না আমাদের। এখন অফ পেজের ক্ষেত্রে যদি বলি, অফ পেজের এরিয়া তো হিউজ। আপনি অফ পেজের যতগুলা ক্রাইটেরিয়া বের করবেন, যতগুলো এরিয়াতে যেতে চান আপনি, হিউজ এরিয়া অফ পেজের জন্য। সো আপনি কাকে রেখে কাকে করবেন, আমি এটা হচ্ছে ডাউটের মধ্যে থাকি। সবচেয়ে বেস্ট প্র্যাকটিস কি, এতদিন যেটা বলিনি সেটা আজকে বলি। অফ পেজ আমরা কি ভাবে করতে পারি? অফ পেজ আমরা অনেকগুলো ভাবে ওয়েতে করতে পারি। এক্স্যাক্টলি আমি যদি বলি যে কি ভাবে করতে পারি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমি একটু যদি ছোট করে বলি এদেরকে,
সেক্ষেত্রে প্রথম যেটা আসে আমাদের একদম মাথায় অফ পেজ করা মানেই প্রথমে যেটা আসে সেটা মনে করি যে গেস্ট পোস্ট, রাইট? আমরা এটাকে খুব বেশি প্রাধান্য দিই, এটার ভ্যালু অনেক, এটাকে আমরা খুব বেশি প্রাধান্য, আমি খুব বেশি এটা গেস্ট পোস্টে কি বলে অফ পেজের সেগমেন্ট এখানে দেখাবো না, কারণ অফ পেজের বিষয়ে আপনারা অনেক জানছেন এবং অনেকগুলো মেথড আমি দেখাইছিলাম। সো একটা হচ্ছে আমার গেস্ট পোস্ট মেথড, গেস্ট পোস্ট দিয়ে আমি অন পেজটাকে করতে পারি। এরপরে আমি কি করতে পারি, এরপরে আমি করতে পারি হচ্ছে ওয়েব 2.0, এটার এখনো অনেক ভ্যালু আছে এবং অনেক আমি নিজেও অনেক আমার ক্লায়েন্টের জন্য অনেক করে দিচ্ছি, অনেক হিউজ পরিমাণ। সো এটার অনেক ভালো একটা এখন পর্যন্ত এখনো ভ্যালু আছে, ভালো ভ্যালু আছে। আমি যেগুলো মোটামুটি ভ্যালু আছে আমি সেগুলো এখন পর্যন্ত বলছি। এখন 2020-তে যে ধরনের ট্রেন্ড আছে সেই ধরনের ট্রেন্ড নিয়ে আমি কথা বলতেছি। তো এরপরে আসে আমি যদি বলি সেক্ষেত্রে যাই হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং, খুব ভালো একটা কাজ এবং আমি মনে করি এটা হচ্ছে সেমি গেস্ট পোস্টিং বলতে পারেন, ঠিক আছে? ব্রোকেন লিঙ্ক বিল্ডিংটাকে আমি কেন সেমি ব্যাকলিঙ্ক বলি, আমি অলরেডি আপনাদেরকে এটা বলছি এর আগে, যখন আমরা ব্রোকেন লিঙ্ক শিখছি লিঙ্ক বিল্ডিং, তখন আমি বলছিলাম কেন আমরা এটাকে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং বলি। তো এরপরে লেখা দেখতে পারতেছেন তো না? আমি কিন্তু এক কোণার দিকে লিখতেছি, লেখা দেখতে পারতেছেন না? দেখা যায়। ওকে, আমি এটাকে আরেকটু বড় করে নিই এরিয়াটাকে, তাহলে আমি ভালো হবে দেখতে। আরেকটু আমি এটাকে আরেকটু বড় করে নিই। আচ্ছা, তো এরপরে যদি বলি ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এর পরে যদি আসে সেটা হচ্ছে যে স্কাই স্ক্র্যাপার বিল্ডিং, ঠিক আছে? এর পুরোটা লিখলাম না, স্কাই স্ক্র্যাপার লিঙ্ক বিল্ডিং আপনারা বলতে পারেন। এই মেথডে যদি ব্যাকলিঙ্ক করতে যান সেক্ষেত্রে এটাও কিভাবে করে অলরেডি বলছি। তারপরে এই মেথডটাতে ফলো করে যদি আপনারা ওয়েবসাইটগুলো বের করে যদি ব্যাকলিঙ্ক করতে পারেন এই মেথডে, ওকে ফাইন, স্কাই স্ক্র্যাপারে ঠিক আছে, আপনি করতে পারেন। তারপরে যেটা আসে আপনার ব্যাকলিঙ্কের মধ্যে মেথড, সেটা আসে সস্তা ব্যাকলিঙ্কগুলোকে আমি প্রাধান্য দিই না এখন, যেগুলো কিনা ব্লগ কমেন্টিং, ফোরাম পোস্টিং, এগুলো এখন খুব বেশি আহামরি, খুব বেশি একটা কাজে লাগে না। হ্যাঁ, দেন আপনি আরেকটা জন্য মাথায় কি আসছিল, হ্যাঁ, পিভিএন করতে পারেন, পিভিএন ব্যাকলিঙ্ক করতে পারেন, বাট পিভিএন যদি ক্লায়েন্টের অ্যালাউমেন্ট থাকে আপনারা পিভিএন ব্যাকলিঙ্কগুলোকে আপনি কাউন্ট করতে পারেন। ভাই পিভিএন হচ্ছে ফুল মিনিং হচ্ছে প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। এটা কি একটু পরে বলতেছি। তো পিভিএন স্টাইলে ব্যাকলিঙ্ক করতে পারেন। দেন আরো কিছু ব্যাকলিঙ্কের ওয়ে আছে, আমি বলি মনে করি, সেটা হচ্ছে যে আপনি ইমেল আউটরিচ করে ব্যাকলিঙ্কগুলো, তারপর ওইগুলো আউটরিচ করে এগুলো গেস্ট পোস্টের মতোই হয়। হ্যাঁ, ওগুলো তো লাগে না। এছাড়া হতে পারে আর, সো এখানে আবার আর্টিকেল সাবমিশন, এই ব্যাকলিঙ্কটাও আসলো। তো এরকম অফ পেজের তো এরকম অনেক আছে। এরপর যদি আমি যদি একদম বাদ দিয়ে দিই বলতে মানে যেগুলোর আমি এখন আপাতত এগুলোকে ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট করি না, এগুলোকে আমি মনে করি না, এগুলো নিচের দিকে নিয়ে যাই এবং আমি বলতেছি, 1 মিনিট একটু টাইম দেন। আজকে আশিক ভাই বলবে যে ভাই আজকে কি করলেন, যা করলেন, কি যে করলেন, কি করলেন কিছুই বুঝলাম না। আশিক ভাইয়ের এই কমেন্টটা একদম ক্লাস শেষে বসে আছে আমাদের জন্য, ঠিক আছে? আমি বললাম দেখেন। আচ্ছা, এরপরে যেগুলো এখন সস্তা মানের ব্যাকলিঙ্ক, সেটা হচ্ছে ব্লক কমেন্ট। আমি সাপোর্ট করি না এখন এগুলোকে। তারপরে আপনি আরো যদি বলি ফোরাম পোস্টিং, দিয়ে আপনি ব্যাকলিঙ্ক করতে পারেন। আপনি পিডিএফ সাবমিশন করতে পারেন, পিডিএফ সাবমিশন করে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারেন। দেন আপনি আর কি করতে পারেন, আপনি করতে পারেন হচ্ছে স্লাইড শেয়ারিং করতে পারেন। হ্যাঁ, কোয়ারা ব্যাকলিঙ্কে ভালো ট্রাফিক আসে ভাই, খুব ভালো ট্রাফিক আসে। আর এই কোয়ারা আপনি যেগুলো বলেন, কোয়ারা, মিডিয়াম, তারপর হচ্ছে ব্লগ লগইন, এরা সব হচ্ছে আর্টিকেল সাবমিশনের আন্ডারে পড়ে, ঠিক আছে? আমার আর্টিকেল সাবমিশন যে গেস্ট পোস্টের আর্টিকেল সাবমিশন যে ব্যাকলিঙ্ক মেথড, সেই মেথডের মধ্যে পড়ে এরা। সো এই হচ্ছে মোটামুটি আপাতত। এর থেকে তো আরো অনেকগুলো আপনাদের দেখাইছি, তো আপাতত এগুলা এতটুকুই মাথায় রাখেন। এখন কথা হচ্ছে সব কি আপনার দরকার, এটা হচ্ছে আসল কথা।
আপনি আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক করবেন, বানাবেন, আসলে সব কি দরকার? এগুলো সব দরকার নেই আপনার জন্য। কেন সব দরকার নাই আমি বলি। আপনি একটা একটা করে দেখবেন, এটা হচ্ছে একদম অ্যাকচুয়াল আসল কথা, গোপন কথা। সেটা হচ্ছে যে আপনি ধরেন ওয়েব 2.0 করলেন, যদি দেখেন আপনি ওয়েব 2.0 করলেন, ব্রাশের সাইজটা অনেক বড়, সরি আমি একটু ব্রাশের সাইজটা কমায় নিই। আপনি যদি দেখেন যে ওয়েব 2.0 করছেন এবং ওয়েব 2.0 আচ্ছা ব্রাশের সাইজটা অনেক বড়, যাই হোক, ওয়েব 2.0 করলেন, ওয়েব 2.0 করে যদি মনে হয় দেখেন যে আপনার সাইট ইমপ্রুভ হচ্ছে, র্যাঙ্কিং ইমপ্রুভ হচ্ছে, আপনি ওয়েব 2.0ই করেন, বাকিতে যাওয়ার দরকার নেই। যদি মনে করতেছেন আপনার ব্রোকেন লিঙ্ক বিল্ডিং করে শুধু আপনার সাইটটা ভালো একটা পজিশনে যাচ্ছে, আপনার সাইট ধরতে পারছেন, আপনি এটা দিয়ে সাইট র্যাঙ্কিং চলে আসবে। বা আর্টিকেল সাবমিশন করতেছেন এবং আর্টিকেল সাবমিশন করে আপনার সাইট র্যাঙ্কিং চলে আসছে, বা ভালো প্রোগ্রেস দেখছেন। প্রোগ্রেস আমরা কেমনি বুঝি? প্রোগ্রেস বুঝি হচ্ছে যে সাইটে ট্রাফিক আসছে, হ্যাঁ, আমরা অ্যানালিটিক্সে গেলে আমরা বুঝে যাই। সো এই বিষয়গুলো একটু খেয়াল রাখলে তখন এটা একটু বেশি 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 করেন, সাইট ঠিকঠাক আসবে। এখন তাহলে বলবেন যে ভাই আপনি সাইট এইটাই বেশি বেশি করবো, তাইলে গুগল খারাপ ধরবে না? গুগল দেখতেছে কি অ্যাকচুয়াল জিনিসটা দেখেন। গুগল আপনার কাছে যেটা দেখতেছে, আপনার সাইটে ট্রাফিক আসতেছে এবং ট্রাফিক আসার পরে আপনার সাইটে কি পরিমাণ টাইম সে স্টেবল করতেছে। আফটার দ্যাট আপনার এই যে মেথডটা করলেন, এই মেথডটা অ্যাকচুয়ালি স্প্যাম মেথড কিনা সেটা হচ্ছে একটা বিষয়। আপনি যদি স্প্যামিং না হয়ে ন্যাচারাল ওয়েতে ব্যাকলিঙ্কগুলো ক্রিয়েট করেন, যেটা আমরা শিখেছিলাম ওয়েব 2.0-তে, কি জানো, লিঙ্ক হুইল। তো লিঙ্ক হুইল ইউজ করে যখন আপনার ব্যাকলিঙ্কগুলো ন্যাচারালি যখন আপনি ক্রিয়েট করবেন, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা স্ট্রং ব্যাকলিঙ্ক। এবং এই ব্যাকলিঙ্ক কিন্তু লিঙ্ক হুইল কিন্তু অনেকগুলোর সাথেই, শুধুমাত্র ওয়েব 2.0 দিয়ে লিঙ্ক হুইল করতে হয় এটা কিন্তু না। আপনি একটা আর্টিকেল সাবমিশনের সাইটের সাথে আপনি আরও একটা আর্টিকেল সাবমিশন সাইটের জন্য লিঙ্ক দেন, তার থেকে আরেকটা লিঙ্ক নিয়ে এসে অন্য আরেকটা আর্টিকেল সাবমিশনকে লিঙ্ক দেন, সে সহজ বিষয় হয়ে যাচ্ছে। সো এই বিষয়গুলো একটু মাথায় রেখে আস্তে আস্তে ব্যাকলিঙ্কগুলো আগাইতে হবে। সো একবার আজকে করলাম গেস্ট পোস্ট, কালকে করলাম হচ্ছে আমি ব্লগ কমেন্ট, এরপরের দিন করলাম হচ্ছে আমি ফোরাম পোস্টিং, দরকার নাই। এগুলো যদি করেন একটা রেশিও মাত্রায় স্টপ রাখেন, বাট এইটা ওই টাইপের ব্যাকলিংটাই বেশি করেন যেটা আপনাকে আপনার সাইটকে দেখছেন যে আপনার সাইটের প্রোগ্রেসটা হচ্ছে আস্তে আস্তে ডে বাই ডে আপনার সাইটের প্রোগ্রেস হচ্ছে, ওইটার উপরে ফোকাসটা করেন। আদার্সগুলো ফোকাস রাখবেন, বাট ওইটার মতো রাখা দরকার নেই। এটা হচ্ছে অ্যাকচুয়াল অফ পেজ করে সাইটকে ঠিকঠাক মতো র্যাঙ্কিং আনার প্রসিডিওর। তো এখন আসেন অফ পেজ কি ভাবে করা যায়, আমি বুঝলাম, আমি বুঝাইলাম, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখন আসেন অফ পেজ যে করবো, অফ পেজ করার জন্য তো আমার অ্যানালাইসিস করা দরকার। কার অ্যানালাইসিস করা দরকার? অফ পেজে সম্পূর্ণই হচ্ছে আপনার কম্পিটিটরকে অ্যানালাইসিস করা দরকার। একদম সহজ উপায় যেটা। এছাড়া আপনার আর কাকে অ্যানালাইসিস করবেন? এছাড়া তো আপনার অ্যানালাইসিস করার আর কোনো কেউ নাই, আপনার কোনো আর তো কেউ নাই। সো আপনার অফ পেজের জন্য একটাই কথা, সেটা হচ্ছে আপনার কম্পিটিটর অ্যানালাইসিস। সহজ হিসাব শেষ। তো আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য ব্যাকলিংকে আমি সাজেস্ট করব সবাই পেইড টুল ইউজ করে ব্যাকলিং অ্যানালাইসিস করবেন, সবাই। আর একটা সফটওয়্যার আপনাদের দেখাইছিলাম ব্যাকলিং অ্যানালাইসিস করার জন্য, ওই সফটওয়্যারটা এখন ফ্রিতে এখনো ইউজ করা যায়। সো ফ্রিতে বলতে আর কি, বা ক্র্যাক ভার্সন আপনারা ইউজ করতে পারেন। সফটওয়্যারটার নাম কি মাহিম ভাই, কি ফাহিম ভাই? ওই যে আমি যেটা যে $124 ছিল মাঝখানে দিলাম, ওটার নাম যেন কি ছিল? এসইও স্পাইগ্লাস। সো এসইও স্পাইগ্লাস যেটা, ওইটা দিয়ে ফ্রি মেথড আপনার ব্যাকলিংগুলো অ্যানালাইসিস করে ফেলতে পারবেন। যদি এইচট্র্যাপ বা সেমরা সেটা যদি আমাদের অ্যাবিলিটির মধ্যে না থাকে, এটাই গেল। কারণ অফ পেজ ব্যাকলিং অ্যানালাইসিস আপনি পেইড ফ্রি টুলসে করতে পারবেন, যেগুলো মিনিমাম অনেক ভালো ভালো ওয়েবসাইট আছে। তবে ভালো যতই ভালো ওয়েবসাইট থাকুক, এত ভালো রেজাল্টস কখনোই দেয় না। সো আপনারা ওই এসইও স্পাইগ্লাস এই যে টুলসটা যেটা কাজ দেখাইছিলাম, ওই টুলসটা ইউজ করবেন আপনার ব্যাকলিং অ্যানালাইসিস করার জন্য। আর এতক্ষণ অবধি আমাদের যে কম্পিটিটর অ্যানালাইসিসগুলো দেখাইলাম, এই কম্পিটিটর অ্যানালাইসিস কিছু অ্যাডভান্স লেভেলের কাজ আপনারা যদি একটু অন্য লেভেলে চিন্তা করেন, সেক্ষেত্রে আপনার এই যে স্ক্রিমিং ফ্রগ, এটা দিয়ে করে ফেলতে পারবেন। আমার কাছে আরও একটা সফটওয়্যার আছে এসইও ভিজুয়াল স্টুডিও, এটা আজকের ক্লাস শেষে আপনাদের দিয়ে দিব, আপনারা ওইটা ইউজ করেন রিসার্চগুলো আর অ্যানালাইসিসগুলো করার জন্য।
এসইও ভিজুয়াল অ্যানালাইসিস, ভিজুয়াল স্টুডিও। তো এখন আসেন অফ পেজ, আমরা অফ পেজের আমরা কি বলে অ্যানালাইসিস করব। কয়ভাবে করব পরে যাই, আগে অ্যানালাইসিস করব। আমি ক্লোজ করি এবং আমি এটাও ক্লোজ করে দিই, এগুলো আমার এখন আর লাগবে না। মোটামুটি আমি প্রায় শেষের দিকে চলে আসছি, আর কিছুক্ষণ বক করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, বাকিগুলো মাথায় চলে আসবে। এটা এভাবেই থাকুক, ব্রাউজারটাকে ফ্রি রাখি। তো আসলাম পেজ টুলস, এবং পেজ টুলস দিয়ে ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করবো, এবং ব্যাকলিঙ্কের জন্য আমরা অফ পেজের জন্য কম্পিউটার অ্যানালাইসিস করবো। কি কি সেগমেন্টগুলো আগে দেখবো, তার আগে আসি একটু লিখে নিই, একটু সেগমেন্টটা আলাদা করে নিই। আজকে এখন যেটা সেগমেন্ট সেটা হচ্ছে অফ পেজ এসইও কম্পিউটার অ্যানালাইসিস। ফার্স্ট স্টেপে যেটা আসে সেটা হচ্ছে তো ওই আগের অবস্থা, আপনি আপনার কম্পিটিটরের ওয়েবসাইটগুলো বের করেন। এখন আসেন এইখানে কি রেশিওটা আপনি ফলো করবেন অ্যাকচুয়ালি। এই ক্ষেত্রে আপনার ফাইটিং কম্পিটিটর আছে, এটা থাকবে, এটা তো কম্পালসারি। এরপরেও ওই যে কিওয়ার্ড ধরে যে যে ওয়েবসাইটগুলো আসছে সেই ওয়েবসাইটগুলোও আপনার হাতে রাখিয়ে দিবেন। প্রত্যেকটা 10টা ওয়েবসাইট এখন আমার হাতে থাকবে। আমার ফাইটিংটা আলাদা, এরও আমার সাথে, সবাই এখন আমার কম্পিটিটর অফ পেজ এসইওর ক্ষেত্রে। কাজ কি আসে সেটা আগে বলি। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের অন পেজ এর কাজ, এবং আমাদের অফ পেজ করতে আমি একটু নিচে গেলাম, এটা তো হচ্ছে ইয়েতে চলে গেল। এটা কি এটা থাক, এটা কেটে দিই। হ্যাঁ, না এটা কেটে দিলে অ্যাকচুয়ালি হবে না। আমি এখানে যেহেতু এখানে আমার আগে থেকে কিছু সেগমেন্ট রয়ে গেছে, এখানে কিছু আমি একটু আলাদাভাবে একটু আলাদা পার্টিশনে নিয়ে যাচ্ছি, কারণ আমার এই কম্পিউটারতে আমি নিচে চলে আসি। এখন এখানে আমার কাজ অ্যাকচুয়ালি আমার কাজ এখানে কি, যদি একটু নিচের দিকে যাই। আচ্ছা, আমাকে স্পেস দিচ্ছে না, আমাকে স্পেস দিবে না। প্রথম কাজ যেটা আসে আপনার অ্যানালাইসিসের ক্ষেত্রে একদম ফার্স্ট স্টেপে, সেটা হচ্ছে আপনার কম্পিটিটর যারা, প্রত্যেকটা সিঙ্গেল যতগুলো কম্পিটিটর আছে একদম ফার্স্ট স্টেপে আপনার যে কিওয়ার্ড নিয়ে যখন আপনি রিসার্চ করলেন, এবং কিওয়ার্ড রিসার্চ করে যেসব কম্পিটিটর আপনার পেলেন, আপনার ফাইটিং কম্পিটিটর বাদে, আপনার এমনি নর্মালি সবাই তো কম্পিটিটর, তো এরা বাদে আপনি যারা যারা আছে তাদেরকে একটা লিস্ট করেন। ফার্স্ট অফ অল প্রত্যেকের একটা লিস্ট ভিউ চলে আসবে। কার লিস্ট আপনার থাকবে, যেখানে এখানে হচ্ছে কম্পিটিটর লিস্ট। কোথায় নিবেন এই লিস্ট? এই নিবেন হচ্ছে, এই লিস্টটা করবেন হচ্ছে আপনার এক্সেল শিটে। ঠিক আছে, আপনার এখানে এক্সেল শিটের মধ্যে আপনি আপনার কম্পিউটারগুলো লিস্ট করে ফেলবেন, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, দেন নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, লাইক দ্যাট। এভাবে আপনার 10জন কম্পিউটার ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দেন। এগুলো আপনার লিস্ট। এখন আপনার লিস্টিং এর, এটা হচ্ছে প্রথম কাজ, আপনার লিস্টিং এর কাজ। লিস্টিং এর কাজের পরে এখন যেটা আপনার কাজ আসে সেটা হচ্ছে যে এই কম্পিটিটর গুলাকে প্রথমে কম্পিটিটরের, আমি যখন আমার কিওয়ার্ড লিখে সার্চ করলাম, বুঝছেন, আমি আমার কিওয়ার্ড লিখে যখন সার্চ করলাম, আমি কিন্তু স্পেসিফিক কি পাইলাম, আমি স্পেসিফিকলি আমি একটু সার্চ করি, কি ছিল, হোয়াট ইজ এক্সাক্ট ইউআরএলটা কিন্তু এখানে ছিল না। এখানে আমরা যেটা পাইছি, এটা প্রত্যেকটা একটা পেজ পাইছি, তাই না? সো প্রথমে যে লিস্টিং থাকবে সেটা হচ্ছে আমার পেজের লিস্ট, অর্থাৎ আমার এই কিওয়ার্ড ধরে যে পেজ আসছে বা যে ক্যাটাগরিগুলো আসছে, অর্থাৎ যে ইউআরএলটা আসছে, এক্স্যাক্টলি এই ইউআরএলটাই ফার্স্ট অফ অল আমার লিস্ট। এটা হচ্ছে আমার প্রথম লিস্ট, কারণ আমার এটা হচ্ছে আমার রিলেভেন্ট।
যেহেতু আমি রিলেভেন্টের বাইরে কখনো আমি এসইও করতে পারবো না, আমি রিলেভেন্টের বাইরে আমি ইরিলেভেন্ট কোনো ওয়েবসাইটকে আমি টার্গেট করতে পারবো না। এই বিষয়টা অনেকবার আগে থেকে বলা হয়েছে, সেটা তো আপনাদের মাথায় থাকবেই সচরাচর, এটা তো নর্মাল, এটা তো আর বলার কিছু নাই। সো ইরিলেভেন্টে কিছু যাওয়া যাবে না, সো রিলেভেন্টের মধ্যে আমাকে ব্যাকলিং করতে হবে। সো আমি এই পেজটাকে হুবহু যেটা আছে এগুলোকে আমি এক্সাক্ট সেই পেজটাকে আমি হচ্ছে আমার কপির মধ্যে রেখে দিব। তো এই হচ্ছে আমার আপাতত প্রথম কাজ, এই হচ্ছে আমার প্রথম কাজ করলাম। করার পরে এই এক্সাক্ট এই ইউআরএলটাকে আমি এইচরেফ আগে দেখবো কি অবস্থা, দেখার জন্য সাইট এক্সপ্লোরার এইচরেফে আসলাম। এইচরেফে আসার পর আগে এক্সপ্লোর করি সাইটটাকে। আমার এখানে কাজ কি, আমার এখানে কোনো অর্গানিক কিওয়ার্ড টিওয়ার্ড আমার দরকার নাই। আমার শুধু এখান থেকে আপাতত এখান থেকে অনেক কিছু কালেক্ট করার মতো আছে, সেটা বলবো একটু পরে। বাট এখন আপাতত যে কাজটা সেটা হচ্ছে আমার এক্সাক্ট এই ইউআরএল এর যে ইউআরএলটা আমি পাইছি, আমি এখানে সার্চ করে এক্স্যাক্টলি এখানে সার্চ করে যে ইউআরএলটা আমি পাইলাম এই ইউআরএলটা আমি নিচ্ছি। নেওয়ার পরে এখানে হচ্ছে আমার ব্যাকলিংকস। ওকে, ক্লিক করি ব্যাকলিংকস। ওকে, ব্যাকলিংকগুলো পাইলাম। সো আমার তো সব টাইপসের ব্যাকলিং দরকার নাই, আমার প্রথম টার্গেট ডু ফলো ব্যাকলিং কালেক্ট করা। সো ডু ফলোতে ক্লিক করি, আমার সবগুলো ডু ফলো লিঙ্ক পেয়ে গেলাম। ঠিক আছে, এগুলো হচ্ছে এইখানে যে লিঙ্কগুলো আছে এই পাশে অ্যাঙ্কর অ্যান্ড ব্যাকলিং, এগুলো হচ্ছে আমার কম্পিটিটরের ওয়েবসাইট। ঠিক আছে, ডান পাশে, এবং তাদের কি কি অ্যাঙ্কর টেক্সটের দ্বারা হচ্ছে আসছে, আর এই রেফারিং পেজগুলো হচ্ছে যারা তাদেরকে ব্যাকলিং দিছে। তো এরা হচ্ছে আমার টার্গেট, এদেরকে হচ্ছে আমাকে এক্সপোর্ট করে নিতে হবে। সিম্পলি এক্সপোর্ট আছে, ডু ফলো ব্যাকলিং এখানে কতগুলো আছে লিস্ট, সবগুলো লিস্ট এক্সপোর্ট করে নিয়ে নেন, প্রথম কাজ। এইভাবে সিমিলারলি সবগুলা কম্পিউটারের ব্যাকলিং আগে ডু ফলো কালেক্ট করেন, তারা কই কই থেকে ব্যাকলিং করছে। এটা হলো সিম্পল, স্কাই স্ক্র্যাপার না, এটা স্টাইল না, স্কাই স্ক্র্যাপারের স্টাইলটা বলতেছি। তো এটা হচ্ছে নর্মাল অ্যানালাইসিস করা, ব্যাকলিং অ্যানালাইসিস করলাম। আমার কম্পিউটার যেটা দেখলাম যে এরা এই জায়গা থেকে আমি যদি চেষ্টা করবো এখন, তাহলে এদের সাথে কমিউনিকেশন কীভাবে করা যায় এবং এখান থেকে আমি কীভাবে ব্যাকলিং কালেক্ট করতে পারি। কিন্তু এখান থেকে একটা শর্টিং এর বিষয় আছে, আমি কিন্তু 300 ব্যাকলিং একসাথে করতে পারবো না। ইভেন একটা সাইট থেকে যদি 300 ব্যাকলিং আসে, 10টা ওয়েবসাইট আমি অ্যানালাইসিস করবো। এখানে আমার কম্পিউটার 10 জনকে আমি ব্যাকলিংকের জন্য ধরতেছি। সো ব্যাকলিংকের যদি সবার কাছে যদি 300টা করেই ব্যাকলিংক আসে, আমার কাছে কিন্তু হিউজ পরিমাণে একটা ব্যাকলিংকের লিস্ট হবে। তো একসাথে কিন্তু এত লিঙ্ক এত সাইট থেকে আমি করতে পারবো না, দেখে আমার শর্টিং এর একটা বিষয় থাকে। তো আমি এখান থেকে শর্টিং করে নিব লিঙ্কগুলো। অ্যাকচুয়ালি কিভাবে শর্টিং করবো এবং কি স্টাইলে শর্টিং করবো, শর্টিং করার ওয়েটা হচ্ছে যে ওকে ফাইন, আমি ফার্স্ট স্টেপে যেটা করলাম, তাহলে এখন এখানে ফার্স্ট স্টেপে যেটা করলাম সেটা হচ্ছে আমি এই স্টেপটা আমি এখানে নিয়ে চলে আসছিলাম। কম্পিউটার লিস্ট করলাম, কম্পিউটার লিস্ট করে আমি এদেরকে কম্পিউটারের কি বলে এখান থেকে ইয়ে করলাম, এক্সপোর্ট করলাম লিঙ্কগুলো, যতগুলো ব্যাকলিঙ্ক আমার আছে কম্পিউটারের ব্যাকলিঙ্কগুলোকে আমি এখান থেকে লিস্ট করলাম। ওকে ফাইন, ব্যাকলিঙ্কগুলোকে লিস্ট করলাম। লিস্টিং করার পরে এখন আমার কাছে এদেরকে শর্টিং করা, কারণ এদের লিস্টিং কোন আকারে করলাম, এখানে নো ফলো ডু ফলো সব ছিল, আমি আগে ডু ফলোকে কালেক্ট করলাম, এরপর আবার নো ফলো কালেক্ট করবো, কারণ আমাকে নো ফলো এবং ডু ফলো দুটো রেশিও আমাকে মেনটেন করতে হবে। কারণ একবার যদি আমি সবগুলো ডু ফলোই করে ফেলি, সো গুগল এটা অ্যাকচুয়ালি খারাপভাবে নেবে। ওই যে কথা আছে না, যেরকম যে আপনাকে শুধু ভালোই বললাম, ভালো 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 খুব ভালো খুব ভালো, আসলে আপনি কতটুকু ভালো সেটা কিন্তু আমার বোঝা শেষ। বাট আপনাকে যদি বলা হয় যে আমার সম্পর্কে, আপনি বললেন ভালো, আশিক ভাই বললো চলে মোটামুটি, বা আদার্স ফাহিম ভাই বললো ওকে ভালো, একজন রাসেল বললো খুব ভালো, এটার কিন্তু একটা ভ্যালু থাকে। বাট আপনারা এক লাফে একজন উঠে দাঁড়ায় বলতেছে খুব ভালো খুব ভালো অনেক ভালো অনেক ভালো, অ্যাকচুয়ালি কতটা ভালো এটা কিন্তু বোঝার কোনো মানে আর কিছু ধারণা লাগে না। সো আপনিও শুধু ডু ফলোই করলেন নো ফলো করলেন না, এটা আসলে অ্যাকচুয়ালি কেমন হয়। এত ভালো তো আপনি না যে আপনার কোনো নো ফলো ব্যাকলিং আসবে না। সো লিস্টিং করেন, লিস্টিং করার পরে আগে ডু ফলো ব্যাকলিংগুলোকে করলাম, দেন আপনি নো ফলো ব্যাকলিংগুলোকে লিস্টিং করেন। লিস্টিং করার পরে এখান থেকে কিছু সাইটগুলোকে আলাদা করে ফেলেন। কি ওয়েতে আলাদা করবেন সেটা হচ্ছে এখন দেখার বিষয়। এটা হচ্ছে আসল অ্যানালাইসিস, যেটা এখন ব্যাকলিংকের এক্স্যাক্টলি করতে হয় আমাদের। সেটা হচ্ছে যে আপনি দুইটা ওয়েতে ব্যাকলিং নিলেন, কি কি নিলেন, ডু ফলো নিলেন, অ্যান্ড আপনি
নো ফলো নিলেন, ভালো কথা। ডু ফলো এবং নো ফলো যখন নিলেন, এক মিনিট সবগুলো ক্লিয়ার করি আস্তে আস্তে। এটা হলো ডু ফলো, লেখা যদি মিসিং যাচ্ছে এটা ব্যাপার না, এটা বুঝে নেবেন, আমরা আমরা ভাই ভাই। আর হচ্ছে নো ফলো, ফাইন। শার্টিং করলেন, ডু ফলো এবং নো ফলো শার্টিং করলেন, এবং শার্টিং করার পরে অ্যানালাইসিস যেটা এখন আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে এই যে ডু ফলো ব্যাকলিঙ্ক, কার ডু ফলো ব্যাকলিঙ্ক পাইছেন, এটা এইটা ডু ফলো ব্যাকলিঙ্কটা কই থেকে আসছে? এই ডু ফলো ব্যাকলিঙ্ক যেটা আসছে, এই যে লিঙ্কগুলো আপনি পেলেন, লিঙ্ক এই যে ব্যাকলিঙ্ক যে অ্যানালাইসিস করলেন, অফ পেজে আসলেন, এসে অফ পেজের কাজ কি, ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করলাম অফ পেজের মধ্যে। তো ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস কার করছেন? ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করছেন হচ্ছে আপনার কম্পিটিটরের, বুঝেন, কম্পিটিটরের ব্যাকলিঙ্ক। আমি শর্ট লিখতেছি, একটু বুঝে নিয়েন। ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করলেন, ফাইন। আপনি যখন আপনার কম্পিটিটরের ব্যাকলিঙ্কটা অ্যানালাইসিস করলেন, করে আপনি লিস্ট পাইলেন। কি কি লিস্ট? আপনি একটা লিস্ট পাইলেন হচ্ছে এই ডু ফলোর, আরেকটা লিস্ট পাইলেন হচ্ছে নো ফলোর। যেমনটা হচ্ছে এইটা আপনার কম্পিটিটরের নো ফলো লিঙ্ক, ডু ফলো লিঙ্ক মিলে আমি মনে করেন পাইলাম এরা। এই ব্যক্তিও তো একটা ওয়েবসাইট, এবং এই ব্যক্তি যে লিঙ্ক থেকে ব্যাকলিঙ্কটা তাকে দিল, আমার কিওয়ার্ড কি, হোয়াট ইজ বর্নবার্থ। তাহলে এই হোয়াট ইজ বর্নবার্থের জন্যে এই ব্যক্তি, আমার এই কম্পিটিটর, এর কাছ থেকে ব্যাকলিঙ্ক পাইছে। এ ব্যাকলিঙ্ক কার কাছ থেকে পাইছে, এটা হচ্ছে দেখার বিষয়। যদি দেখি আমি একে ব্যাকলিঙ্ক দিল, হিসাবটা এখানে মানে আর্ট করা যাচ্ছে না, যতটুকু করা যায়। আমাকে আর্টিং করতে হবে নাকি আপনি এমনি ড্রয়িং করতে হবে নাকি বুঝবেন? সরি, আর্টিং না, ড্রয়িং। ওকে, বাই দ্য ওয়ে, আচ্ছা একটু বুঝে নেন। দেখেন, সিম্পলি এই ব্যক্তি এরে ব্যাকলিঙ্ক দিল, ভালো কথা। এই এরে ব্যাকলিঙ্ক দিল কি? আমার এ তো হচ্ছে খুব সাধু মানুষ, এর ব্যাকলিঙ্ক দিল, ঠিক আছে। এই ব্যক্তিরে কে ব্যাকলিঙ্ক দিল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখন আমার জানার বিষয়। আমি যদি এখন রিসার্চ করে পাই যে এর যে ব্যাকলিঙ্কটা দিল, ডু ফলো ব্যাকলিঙ্ক, এর ডিএপিএ আছে, ডিএপিএ পাইলাম, একে যদি ব্যাকলিঙ্ক দেয়, যদি পায়, এবং সে যদি এই ওয়েবসাইটের থেকে বা আমার এই কম্পিটিটরের যে ওয়েবসাইট, আমার এই কম্পিটিটরের ওয়েবসাইট থেকেও ভালো হয়, তাহলে আমি ওই ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক কালেক্ট করব। বিষয়টা মানে ক্লিয়ার হয় নাই, আর একটু বুঝেন। আমার টার্গেট কি? এরা আমার কম্পিটিটর, রাইট? আমার কম্পিটিটর মানে আমি যে এর কাছ থেকে ব্যাকলিঙ্ক নিতে পারবো না, এর কিন্তু কোনো বাধা নিষেধ নাই। কম্পিটিটর আমি কে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে আমার ফাইটিং কম্পিটিটর, আর একটা আমার পেজে আছে, প্রথম পেজে, এই হিসেবে আমার কম্পিটিটর। আমি ফাইটিং যার সাথে করব, এর সাথে তো আমার দ্বন্দ্বতা, এর সাথে না হয় আমি শত্রু আছে, আমার শত্রু, এর সাথে আমি কথা বলবো না, ঠিক আছে। এ আমার কম্পিটিটর, বাট এর কাছ থেকে আমি ব্যাকলিঙ্ক নিতে পারবো না, তার তো কোনো মানে নিষেধাজ্ঞা কোথাও নাই। তার মানে আমি কিন্তু ইচ্ছা করলে আমার এই কম্পিটিটর থেকে আমি একটা ব্যাকলিঙ্ক নিতে পারি। সেই হিসাব যদি আমি করি, তাহলে আমি আমার এই কম্পিটিটর থেকে ব্যাকলিঙ্ক নিতে পারি। আমি এখন রিসার্চ করে দেখলাম, আমি যে এর কাছ থেকে ব্যাকলিঙ্ক নিব, এর থেকে এই যে এর কাছ থেকে ব্যাকলিঙ্ক নিচ্ছে, তার মানে এই ব্যক্তির কাছ থেকে, এই ব্যক্তি হচ্ছে কি বলে, এ হচ্ছে এর কাছ থেকে ব্যাকলিঙ্ক নিয়ে আসছে। দেখলাম আমার কম্পিটিটর থেকেও, আমার কম্পিটিটর যার কাছ থেকে ব্যাকলিঙ্ক পাইলো, সে আরো বেশি স্ট্রং। এবং স্কাই, এই যে একটু কিছুক্ষণ আগে বললাম যে স্কাই স্ক্র্যাপার যে টেকনিকটা, এইটা অ্যানালাইসিস করে দেখলাম যে আমি এখন দেখতেছি আমার কম্পিটিটরকে যে ব্যাকলিঙ্ক দিল, সে তো আমার কম্পিটিটর থেকেও স্ট্রং, এবং তাকে যে ব্যাকলিঙ্কটা প্রোভাইড করছে, মানে এর পরের প্রজন্ম বা এর আগের জনের এখানে মনে করেন এখানে তার কেউ নাই, ধরে নেন এখানে কেউ একজন বসে আছে, তো এইখানে যে বসে আছে সে এর থেকেও স্ট্রং। এখন তাইলে আমার কাজ কি? এখন লিস্টিংটা আমার কিভাবে আসে? এখন আমার লিস্টিং তাহলে যেটা আসে, আমার চেষ্টা দুইটা ভাবে করব। একটা হচ্ছে আমি এর বাদ, কারণ এর থেকে আমি জানতেছি স্ট্রং, তার মানে একে বাদ দিয়ে আমি এর কাছ থেকে ব্যাকলিঙ্ক আমি নিতে পারি, তাহলে এর সমান সমান না? এ তো আমার আগে থেকে আমার কম্পিটিটর, যদিও ফাইটিং কম্পিটিটর না, বাট কম্পিটিটর। আমি যদি এর কাছ থেকে ব্যাকলিঙ্ক নেই, এও একই সম পরিমাণ ওয়েবসাইট থেকে পাচ্ছে, আমিও
একই কিছু আমার দেন শক্তি কি ইকুয়াল ইকুয়াল, অর্থাৎ এও আমি পাচ্ছি এর কাছ থেকে। ধর সাপোজ মনে করেন যে এটা হচ্ছে আমার কি বলে কই এক মিনিট জাস্ট মিনিট, এটা মনে করেন আমার ওয়েবসাইট। তো এটা যদি আমার ওয়েবসাইট হয়, আমি আগের থেকেই এখন রিসার্চ করে পেলাম আমার এ হচ্ছে কম্পিটিটর, ফাইটিং না নর্মাল কম্পিটিটর, এর কাছ থেকে পাইছে। আমি যদি এর কাছ থেকে ব্যাকলিং নেই, এর শক্তি আমার শক্তি কিন্তু ইকুয়াল ইকুয়াল হচ্ছে। তো আমি যখন রিসার্চ করে দেখলাম যে একে যে কম্পিটিটর ব্যাকলিং দিল, যে ওয়েবসাইট ব্যাকলিং দিল, সে যার কাছ থেকে ব্যাকলিং পাইলো সে আরও এর থেকে ভালো ভালো ব্যাকলিংস, এবং এর পিছনে ব্যাকলিংকের স্ট্রেংথ আরও অনেক বেশি। আমি যদি ডিরেক্টলি এখন সিম্পলি যেটা করতে পারি, আমি যদি আমার ওয়েবসাইট এটা ওয়েবসাইটে ছুটে যায়, আমি যদি ডিরেক্টলি এর কাছ থেকে ব্যাকলিং নিতে পারি, এবং এর কাছ থেকে আমি ব্যাকলিং তো ছলে বলে কৌশলে নিতেই পারি, এখন তাইলে আমি মনে করেন আমার স্ট্রেংথ এর থেকে কতটা বেটার আসতেছে। র্যাঙ্কিং ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি ব্যাকলিংকের প্রসিডিওর যদি বলি ওই জায়গাতে কাজ করে। আশা করি আমি বুঝাতে পারছি অ্যাকচুয়ালি ব্যাকলিংকটা অ্যানালাইসিস কেমনে করবেন। এই নিয়ে কি কোনো সমস্যা আছে বুঝতে, বা এখন কোনো মাথার উপর দিয়ে গেছে এমন কিছু আছে একটু বলেন। না। আচ্ছা, আর বাপ্পি ভাই, আশিক ভাই, আর হচ্ছে ফাহিম ভাই? হ্যাঁ ভাই, মোটামুটি ঢুকতেছে আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি ভাই। এই আচ্ছা, তো এই গেল হচ্ছে এক্সাক্ট আমাদের এই যে কম্পিউটার অ্যানালাইসিস করলাম, এতক্ষণ বললাম অ্যানালাইসিস, এটা হচ্ছে আমার এখন তাহলে বিষয়। তাহলে বিষয়টা ওভারঅল কি দাঁড়াচ্ছে? ওভারঅল বিষয় যেটা এখান থেকে এখন দাঁড়াচ্ছে, আমি যে এই ডু ফলো ব্যাকলিং নিলাম তার লিস্ট পাইলাম, এই যে আমি নো ফলো ব্যাকলিং নিলাম তার লিস্ট পাইলাম। এখন তাইলে আমার দেখার বিষয় কি? দেখার বিষয় হচ্ছে যাদের কাছ থেকে আমি ব্যাকলিং নিলাম, অর্থাৎ যারা আমার কম্পিটিটর হিসেবে ছিল, এবং আমার কম্পিটিটর যাদের কাছ থেকে ব্যাকলিং নিছে, তারা কার কাছ থেকে ব্যাকলিং নিচ্ছে সেইটা যদি আমি এক্স্যাক্টলি আইডেন্টিফাই করতে পারি, আমার কাছে ব্যাকলিংকের স্ট্রেংথটা অনেক বেশি ভালো হবে, কারণ আমাকে তো ব্যাকলিং করতেই হচ্ছে। সো আমি আমার কম্পিটিটরের ডু ফলো নো ফলো পাইলাম, এটা কিন্তু কার? এটা হচ্ছে আমার কম্পিটিটরের ডু ফলো ব্যাকলিং এবং আমার কম্পিটিটরের নো ফলো ব্যাকলিং। আমার কম্পিটিটর এখন আমার কাজ কি? আমার কম্পিটিটর এক্স্যাক্টলি কার কাছ থেকে ব্যাকলিং নিল, কয়টা সাইটের কাছ থেকে ব্যাকলিং নিল। ওকে ফাইন, আমি এখান থেকে পাইলাম আমার কম্পিটিটর একটা ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিছে, এই আমার কম্পিটিটর এখান থেকে আরেকটা নো ফলো ব্যাকলিং গেল আমার কম্পিটিটরের। যদি যায়, আমি একটু নাম্বারিং করে দেই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে কোনটা পরবর্তী টাইমে ভিডিও দেখলে। এটা হচ্ছে আমার ডু ফলো ব্যাকলিং এবং এটা আমার নো ফলো ব্যাকলিং সাপোজ। সো আমার ডু ফলো ব্যাকলিং আমার কম্পিটিটর, বুঝছেন, আমার কম্পিটিটরের ডু ফলো ব্যাকলিং পাইছে, আমার কম্পিটিটর এই ওয়েবসাইট থেকে আরো একটা ডু ফলো ব্যাকলিং নিল, এই যে ডু ফলো, এখান থেকে নো ফলো ব্যাকলিং নিল, এই ওয়েবসাইট থেকে নো ফলো ব্যাকলিং দিল, এই ওয়েবসাইট থেকে ডু ফলো ব্যাকলিং দিল। এই ওয়েবসাইট কার কাছ থেকে ব্যাকলিং পাইল? আমি তো এর কাছ থেকে ব্যাকলিং নিতেই পারবো, এটা আমার হাতে ধরা আছে, কারণ এটা আমার কম্পিউটার আগে থেকে ছিল। যেহেতু আমার এটা কম্পিউটার আমার হাতে আগে থেকে ধরা ছিল, সো এর কাছ থেকে আমি এনি টাইম ব্যাকলিং ধরে সাপোজ নিতে পারবো। কিন্তু কথা হচ্ছে আমার এর থেকে আরেকটু স্ট্রং দরকার। সো আমার এর কাছ থেকে আমি আমার ওয়েবসাইটের জন্য আমি ক্লিক করি, একটা চলে আসে আরেকটা, দেখেন কি অবস্থা, কম্পিউটারের কথা শুনে না। আচ্ছা, এই হচ্ছে আমার ওয়েবসাইট। সো আমি আমার কম্পিটিটরের ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে ব্যাকলিং দিচ্ছে সেটা পাচ্ছি, আমার কম্পিটিটর তো আমার কম্পিটিটরই, একে তো আমি ওয়েব ব্যাকলিং নেওয়ার জন্য খুব বেশি ধরতেছি না, আমি গুরুত্ব দিচ্ছি আমার কম্পিটিটরের কাছ থেকে ব্যাকলিং গুলো, সেখান থেকে ব্যাকলিং কালেক্ট এর কাছ থেকে পাচ্ছি। আমি যদি বের করতে পারি আমার কম্পিটিটর যারা আছে বা আমার কম্পিউটারকে যারা ব্যাকলিং দিচ্ছে সেই ওয়েবসাইটকে কারা ব্যাকলিং দিচ্ছে, আমি সেটা তাদেরকে যদি আইডেন্টিফাই করতে পারি এবং তাদের কাছ থেকে গুলো যদি আমি ব্যাকলিংগুলো কালেক্ট করে নিতে পারি, কারণ একে একটা ব্যাকলিং দিচ্ছে একজন, একে একটা ওয়েবসাইট ব্যাকলিং দিল, আমি যদি এই দুইজনের কাছ থেকে এখন আমি ব্যাকলিং পেয়ে যাই, আমি আমার এই কম্পিটিটর থেকে অনেক বেশি স্ট্রং। বাট অবশ্যই সেটা রিলেভেন্ট সাইট থেকে হতে হবে। ইভেন আমার এই ওই কম্পিটিটর যে ওয়েবসাইট, তার ওয়েবসাইটের যে ডিএপিএ আছে, তার যে ডোমেনের স্ট্রং, তার যে ওয়েবসাইটের যে অ্যাবিলিটি, তার থেকে যেন অবশ্যই তারা মোর দেন স্টেবল হয়, তার থেকে ভালো হয়, এটা মাথায় রাখতে হবে। এবং রিলেভেন্ট কিনা এটা মাথায় রাখতে হবে, এবং এটা যাচাই করার জন্য অ্যাকচুয়ালি আপনাকে অ্যানালাইসিসটা করতে হবে অ্যাকচুয়ালি, যে এই ওয়েবসাইটটিকে আমার লিস্টিংয়ে থাকবে, যেমন লাইক দ্যাট, যে এটা আমার কম্পিউটার অ্যানালাইসিস, এর ডিএপি হচ্ছে এত, আমার সেকেন্ড পজিশনে একজন ওয়েবসাইট আসছে সাপোজ, তো এটার ডিএপি হচ্ছে একটা, ধরলাম আবার যে এটার ওয়েবসাইটে আসছে একটা, তো এটার জন্য আর অন্য আরেকটা। সো আমার ডিএপি এগুলো মাথায় রেখে অ্যাকচুয়ালি আমাকে পারফেক্টলি অ্যানালাইসিসটা করতে হবে ব্যাকলিংকের জন্য। এই গেল হচ্ছে ব্যাকলিংকের অবস্থা বা ব্যাকলিংকের এই যে এতক্ষণ যা বললাম
যে অফ পেজের অ্যানালাইসিসটা। এখন অ্যানালাইসিস করার পরে কোনটা গেস্ট পোস্ট, এখন আসেন কোনটা ব্লক কমেন্ট, কোনটা ফোরাম পোস্টিং বা স্লাইড শেয়ারিং বা হচ্ছে ব্রোকেন লিঙ্ক বিল্ডিং। আপনি বলেন তো সিম্পলি ভাই, এই সাইটটা দেখে আপনি বুঝবেন এটা কি ব্লক কমেন্টের সাইট বা সরি এটা কি আর্টিকেল সাবমিশনের সাইট, নাকি এটা কি গেস্ট পোস্ট, এখান থেকে এই সাইট থেকে ব্যাকলিং আনতে আমাকে গেস্ট পোস্ট করতে হবে, নাকি এই সাইট থেকে আনতে গেলে আমাকে আর্টিকেল সাবমিশন করে ব্যাকলিং আনতে হবে, আমি কোন ওয়েতে ব্যাকলিং আনবো, এটা কি সাইট দেখে বুঝছি, বুঝার কোনো স্কোপ আছে? সো অ্যানালাইসিস যখন আপনি করবেন আর যখন আপনি একটা ফুল প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তখন এই বিষয়গুলা অ্যাকচুয়ালি মাথায় খুব বেশি একটা থাকে না। কেন থাকে না? আমার তখন টার্গেট হচ্ছে আমার কম্পিটিটর কি করলো, আমার কম্পিটিটর কার কাছ থেকে ব্যাকলিং নিল এবং কি কি ব্যাকলিং নিল, ডু ফলো আর নো ফলো, আর আমার এখন কম্পিটিটররা মানে আমার কম্পিটিটরকে যাই ওয়েবসাইট ব্যাকলিং দিল এবং সেই ওয়েবসাইটকে কারা ব্যাকলিং দিল এবং সেই ওয়েবসাইট থেকে আমি ব্যাকলিং আনতে পারি কিনা, সেটা ডু ফলো নো ফলো, আদারওয়াইজ এটা গেস্ট পোস্ট, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং অর এনি হাউ, এখন সেটা যেটা হোক এক্স্যাক্টলি এটা মেটার করে না তখন আর যে আমাকে গেস্ট পোস্টই নিতে হবে। কিন্তু যখন আপনি ছোট কাজ করতে যাবেন তখনই অ্যাকচুয়ালি এই স্পেসিফিক টপিকগুলো তখন উঠে আসে যে অ্যাকচুয়ালি গেস্ট পোস্ট, যেমন লাইক দেন আমার ব্যাকলিং লাগবে, তখন আসে অ্যাকচুয়ালি আপনার কী টাইপের ব্যাকলিং লাগবে, ডু ফলো নো ফলো, ওকে দুইটা মিক্স, গেস্ট পোস্ট দিয়ে ব্যাকলিং নেবেন নাকি ব্রোকেন লিঙ্ক আর আর্টিকেল সাবমিশন দিয়ে ব্যাকলিং নেবেন। সিঙ্গেল প্রজেক্টে যখন সিঙ্গেল ওয়ার্ক আসে তখন, বাট যখন একটা ফুল প্রজেক্ট করবেন তখন কিন্তু এই টপিকগুলো তখন মাথায় খুব বেশি কাজ করে না বা খুব বেশি আমাদের এগুলো নিয়ে ভাবতে হয় না। আমাদের ভাবার একটাই বিষয়, এইখানে কি কাজ করলো, এর কাছ থেকে আমি ব্যাকলিং কেমনে আনবো, এখন সে যে ব্যাকলিং, কারণ আমি রিসার্চ করে এটা পাইছি যে আমার জন্য যদি লিখতে পারি আমি 10 জন আমার কাছ থেকে লো হয়ে যাবে, আমি 10 জন থেকে বেশি স্ট্রং হয়ে যাব, আমি আমার ওয়েবসাইট কি একটা স্ট্যাবলে নিতে পারবো। এটা হচ্ছে একদম বেসিক অ্যানালাইসিস, এটা অ্যাডভান্স কোনো অ্যানালাইসিস না, ফুললি বেসিক। তো এই ছিল ওভারঅল আজকের মোটামুটি যদি বলি শেষ ক্লাস আমাদের ছিল, এবং শেষ ক্লাসে আজকে একদম এসইও সম্পর্কে A to Z যদি বলি, ফুল প্রজেক্ট নিয়ে বললাম একটা কথা, একদম অ্যানালাইসিস, ওয়েবসাইট রেশিও। এখন যদি আমি এখান থেকে পার্সেন্টেজ বাড়াই, দেখেন এখান থেকে আপনি ফুললি রিপোর্টটা পেয়ে যান, আপনি এখন যখন করবেন আপনার বাকি 60% এখান থেকে অটোমেটিক্যালি কভার হয়ে যাবে, যেটা আপনার ওয়েবসাইট অ্যানালাইসিস আপনার 100% শেষ। কারণ আপনি জানেন এখন আপনার কম্পিটিটরদের কীভাবে টার্গেট করতে হবে, কিওয়ার্ড অ্যানালাইসিস আগে থেকেই পারেন, সেটা নতুন করে বোঝানোর কিছুই নাই। আপনি ফাইন্ডিং কম্পিটিটর কীভাবে এবং এখান থেকে বেস্ট কিওয়ার্ড কীভাবে অ্যানালাইসিস করতে হয় সেগুলো আপনাদের দেখছি, সেগুলো অনেক প্রায় 3 নাম্বার 4 নাম্বার ক্লাসেই পেয়ে গেছেন। ওয়েবসাইট অ্যানালাইসিস করাও মোটামুটি আগেই জানতেন এবং আজকে তো মোটামুটি ঠিকঠাক মতো দেখাই দিলাম। অফ পেজ এসইও নিয়ে আর কি বলবো, অফ পেজ নিয়ে এমন গেস্ট পোস্টের যা 2টা ক্লাস দিচ্ছি, ওয়েব 2.0 ফুললি অ্যাডভান্স ক্লাস নিচ্ছি করার মধ্যে, স্কাই স্ক্র্যাপিং বুঝাইছি, ব্রোকেন লিঙ্ক বিল্ডিং এর আপনাদের পুরো কি বলে স্যাম্পল সহ একদম কীভাবে মানুষের ইমেলে আউটরিচ ব্যাপারটা সহ দেখাই দিচ্ছি, আর্টিকেল সাবমিশনের জন্য কিছু সাইট অলরেডি দিয়ে দিচ্ছি। সো আই থিঙ্ক সো গেস্ট পোস্ট অফ পেজের জন্য এই বিষয়গুলো মাথায় রাখলে, যেগুলো ট্রেন্ডিং আপাতত আছে, এরপর আর কিছুই প্রয়োজন হয় না অ্যাটলিস্ট এসইওতে একটা ওয়েবসাইটকে পারফেক্টলি র্যাঙ্কিং আনার জন্য। এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন, আজকের মতো আপনাদের শেষ। রবিন ভাই স্কাই ক্র্যাপিংটা একটু বলেন। ওকে, বুঝি না, কারেন্ট ছিল না তো এই যে বললাম, এটি যতক্ষণ কি বললাম, এটি তো স্কাই স্ক্র্যাপার। এখন যতক্ষণ যেটা বললাম যে আমার ওয়েবসাইট, যে একটু আগে যেটা এখন দেখাইলাম যে এই হচ্ছে আমার ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের কম্পিটিটর হচ্ছে এই, আমার কম্পিটিটর হচ্ছে এইটা, এবং তাকে কে ব্যাকলিং দিল এবং তার কাছ থেকে কে কই থেকে ব্যাকলিং নিয়ে আসলো, এটাই স্কাই স্ক্র্যাপার, যেটা একটু আগে দেখাই দিলাম এখানে। এই যে এটা আমার কম্পিটিটর ডু ফলো ব্যাকলিং এই পাইলাম, আমার কম্পিটিটরকে এই ওয়েবসাইট ব্যাকলিং দিল, এখন আমার ব্যাকলিং বিষয় কে ব্যাকলিং দিল। স্কাই স্ক্র্যাপার বিল্ডিং এর বাংলা মিনিং হচ্ছে উঁচা বিল্ডিং, ঠিক আছে, মানে কতটুকু হাই লেভেল থেকে আপনি ব্যাকলিং গুলোকে কাউন্ট করতে পারেন, দ্যাটস ইট। ভাই মানে হচ্ছে যে আমার কম্পিউটারে কি করলাম, আমি তার থেকে একটু বেশি করে করলাম, বা যেটা করলাম বেশি না, ওর থেকে বেটার কোয়ালিটি। হ্যাঁ সেটা বললাম, কোয়ান্টিটি না কোয়ালিটি, ডিরেক্ট কমিউনিকেশনও বলা যায়। রাইট। কোয়ালিটিটা আমি মনে করেন এই যে 5টা কম্পিউটার যদি ধরি, তাহলে 5টা ওরা 5 জায়গা থেকে মনে করেন ব্যাকলিং করলো, ওই 5 জায়গা থেকেই মানে রিসার্চ কইরা যেটা দেখালো 3টা বেস্ট,
মানে নক করলাম, এই তিনটাই মনে হয় এরকম নাকি? আপনাকে 5 জায়গা নক বলতে আপনি রিসার্চ করে পেলেন যে আপনার এরা হচ্ছে এদের কাছ থেকে ব্যাকলিং করছে এবং এরা আপনার জন্য রিলেভেন্ট, এবং এদের কাছ থেকে ব্যাকলিং নিলে আপনি আপনার কম্পিটিটরের সাথে ফাইট করতে পারেন। এরকম আপনি হাজারো ওয়েবসাইট পাবেন। এদের কাছ থেকে তখন টার্গেট করতে হবে অ্যাকচুয়ালি এটাকে বলে স্কাই স্ক্র্যাপার। এদেরকে এখন আপনি ম্যানুয়ালি আউটরিচ করে হচ্ছে কমিউনিকেশন করেন আর আদার সামথিং ওয়েতে আপনি কমিউনিকেশন করেন, দ্যাটস ইয়োর বিজনেস। বাট সামহাও তার কাছ থেকে ইন্টেনশন হচ্ছে আমাকে ব্যাকলিং কালেক্ট করতে হবে, সেটা হোক পেইড ওয়েতে হোক সেটা ফ্রি ওয়েতে। আচ্ছা রবিন ভাই, ওই যে আপনি যে দেখলেন যে কন্টেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে যে আপনি কিওয়ার্ড মানে কিওয়ার্ডের ডেনসিটি যেটা মানে আমি কিওয়ার্ড এত ডেনসিটির পেজ ইউজ করলাম, 3 পেজ ইউজ করলাম, এখন ওটা আমি কম্পিউটার অ্যানালাইসিস করে বুঝলাম যে এতগুলো আমি ইউজ করছি। এখন আমি যখন নিজের কন্টেন্ট লিখবো তখন আমি কিভাবে ওটা মানে অ্যানালাইসিস করে যদি আমি অ্যানালাইসিস আপনি কিন্তু একটা ফ্রিকোয়েন্সি বা রিপিট পেয়ে যাচ্ছেন যে আপনি কিন্তু তার কন্টেন্টটাকে দেখছেন, কিছু লজিক্যাল টার্মসে যান, আপনি তার কন্টেন্ট দেখছেন, সে 4000 ওয়ার্ডের কন্টেন্ট লিখছে, আপনার টার্গেট কত 2000 ওয়ার্ডের লিখবেন, ওকে ফাইন, এর বিষয়ে আপনার সাধ্য নাই, ওকে ফাইন। আপনি যখন দেখলেন যে তার 4000 ওয়ার্ডের কন্টেন্ট অ্যানালাইসিস করে অ্যান্ড আফটার দ্যাট আপনি তার যেসব কিওয়ার্ড ডেনসিটি যেগুলো ছিল, যেগুলো আপনার এগুলো কি কিওয়ার্ড, এগুলো যেগুলো আমরা বলি সাবসিডিয়ারি কিওয়ার্ড, যেগুলো আমাদের হেল্পিং কিওয়ার্ড বলতে পারি অন্যভাবে যদি বলি। সো এই কিওয়ার্ডগুলোর রেশিও আপনি পেলেন যে সে যে 4000 ওয়ার্ডের কন্টেন্ট লিখলো তাকে যে রেশিও অনুপাতে দিল, তার মধ্যে একটা কিওয়ার্ড পেলেন সে 40 বার ইউজ করছে, ছোট 1 ওয়ার্ডের একটা কিওয়ার্ড মনে করেন সে 40 বার ইউজ করছে, তাহলে আপনার 2000 ওয়ার্ডের কন্টেন্টের মধ্যে ওই কিওয়ার্ডটা যদি আপনি অ্যাপ্লাই করতে যান, অ্যাকচুয়ালি আপনার ওই রেশিও ঠিক রাখার জন্য কতবার ইউজ করা উচিত সেটা লজিক্যাল টার্মে আপনি হিসাব করতে পেয়ে যাচ্ছেন। ইউজ করা উচিত। আমার কোশ্চেন এটা না, আমার কোশ্চেন হচ্ছে যে ভাই যখন ওই তো একটা রেশিও তো ইউজ করলো, এখন আমি আমার কন্টেন্টে লিখলাম, এখন আমি কিভাবে বুঝবো যে আমার কন্টেন্টের মধ্যে ওই কিওয়ার্ড গুলো আমি ইনপুট করছি কিনা ঠিকঠাক মতো? ওটা কি রিসার্চ করার কি কোনো প্রুফ আছে? না, ওইটা আপনি কন্টেন্ট পাবলিশ করার পরে তখন আবার ওই ওটা যেভাবে আপনি চেক করছেন ওইভাবে আপনি আপনার ইউআরএল দিয়ে চেক করবেন আপনার কতবার করে গেল। আর এটা তো পরবর্তী চেকিং দরকার নাই। হ্যাঁ বলেন। কিওয়ার্ড ডিফিকাল্ট কত থাকলে মানে দেখো 13 এর নিচে মানে টার্গেট করব আপনার ডিপেন্ড করে কিওয়ার্ড ডিফিকাল্টি আপনার ডিপেন্ড করে আপনার সাইটের উপরে। অ্যাকচুয়ালি আমি প্রথম থেকে বলে আসতেছি কথা, সেটা হচ্ছে তো করবেন ম্যানুয়ালি করবে, এক জায়গা তো এক দেখাবে, 30-40 এর দিয়ে তো লাভ নাই। আপনার সর্বোচ্চ আমি যদি বলি বেবি সাইট যদি বলি, বেবি সাইটের মিনিং আপনারা বোঝেন, সর্বোচ্চ এর ডিএপিএ হতে পারে 5 বেবি সাইট, 10ও ধরতে পারেন আপনি। সো ডিএপিএ যদি 10 হয়, এই ধরুন আপনার ওয়েবসাইট, এই সাইটের জন্য আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন ফাইনালি, এবং আপনি যখন ডিসিশন নিলেন যে ওকে ফাইন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, এবং এটার জন্য আপনার কম্পিটিটর যদি বলি, আপনি চেষ্টা করবেন কম্পিটিটরটা যেন কখনোই কিওয়ার্ডের যে কিওয়ার্ডের যেই কি জানো এটা ডিফিকাল্টি, কিওয়ার্ডের ডিফিকাল্টি যেন কখনোই 5 বেশি না হয়। 5 লেভেলের কিওয়ার্ড, 5 লেভেলের কম্পিটিটিভ বা হচ্ছে ডিফিকাল্টির কিওয়ার্ড আপনি হাজার পাবেন, হাজার। একটু রিসার্চ করতে হবে, কিওয়ার্ড রিসার্চ, এর বেশি যেন না হয়। কারণ প্রথমে চেষ্টা করেন আপনার সার্চ ভলিউম কম হোক, ডিফিকাল্টিটা কম হোক। আপনি সর্বোচ্চ আপনি 1000 থেকে 1500 যান একটা নতুন সাইট নিয়ে, ডিফিকাল্টি সার্চ ভলিউম ডিফিকাল্টি আপনি 5-এর মধ্যে রাখেন, একে সাইটটাকে র্যাঙ্ক করান, আপনার ট্রাফিক জেনারেট হোক। আস্তে আস্তে যখন আপনার সাইটের ভ্যালু বাড়বে, আপনার সাইটের যখন স্ট্রং হবে, ডোমেইন স্ট্রং হবে, একটা এঙ্গেজমেন্ট হবে, তখন যখন আপনি বড় কিওয়ার্ড নিয়ে যখন গুগল আপনাকে অলরেডি র্যাঙ্কে থাকবেন, স্টেবল ধরে রাখবেন, তখন বড় কিওয়ার্ড নিয়ে বা ডিফিকাল্টি একটু হার্ড লেভেলে চলে গেলেও কোনো সমস্যা হয় না। এবং এইটাই নিয়ম, ছোট থেকে শুরু করতে হবে এবং আস্তে আস্তে আমার স্টেপ বাই স্টেপ আমার ডিফিকাল্টি ইনক্রিজ করতে হবে। একটা কোশ্চেন ছিল আমার। জি বলেন। একটা কোশ্চেন ছিল, সেটা হলো কম্পিটিটরটা ধরবো মানে কোনটার উপর বেস করে, মানে আমার রিলেটেড কম্পিটিটর না একবারে বেস্ট এই নিশে? আপনার রিলেভেন্ট কম্পিটিটর হবে আপনার রিলেভেন্ট, আপনার টপিক রিলেভেন্ট, রাইট। আজকে আপনাদের না এখন দেখা গেছে ধরেন নিউজ সাইটে কেউ যদি এখন আমি মানে রিসার্চ করি যে ধরেন বাংলাদেশ প্রথম আলো, এখন প্রথম আলোর তো সেম লেভেলের কম্পিটিটর না সে আমার এক্সাম্পল আপনাকে বলছিলাম যে বাংলাদেশের না শুধুমাত্র অল ওয়ার্ল্ড যত পরিমাণ নিউজ পোর্টাল সাইট আছে তারা কখনোই কম্পিটিটর না।
যত পরিমাণ ই কমার্স বা সাইট আছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিছু যদি বলি ই কমার্স লেভেলের সাইট, এরা কখনো কম্পিটিটর না, আপনার কখনো এরা কম্পিটিটর না। গুগলের নিজস্ব প্রোডাক্ট, ইউটিউব, এরা আপনার কম্পিটিটর না। ডেইলি মোশন আপনার কম্পিটিটর না, কারণ এদের স্ট্র্যাটেজি আলাদা। এখানে প্রতিদিন হিউজ ব্যাকলিঙ্ক হচ্ছে, কোটি ব্যাকলিঙ্ক হচ্ছে, প্রতিদিন নতুন ভিডিও আসতেছে, সো এদের সাথে আপনি পারবেন। এরা কখনো আপনার কম্পিটিটর না, এরা অটোমেটিক্যালি এদের ট্রেন্ডিংয়ে চলে আসে। আপনার কম্পিটিটর হচ্ছে যারা অর্গানিকলি অ্যাকচুয়ালি ওয়েবসাইট এবং যারা বিজনেস রান করতেছে, দ্যাটস ইট। বাট ওকে ফাইন, নিউজ পোর্টাল সাইট বিজনেসই রান করতেছে, কিন্তু এরা কখনো আপনার কম্পিটিটর না, কখনোই না। ইনস্টিটিউট, অর্গানাইজেশন মানে এনজিও যেগুলা, এরা কখনো আপনার কম্পিটিটরই না, কারণ এরা কখনোই খুব র্যাঙ্কিং থেকে প্রফিট নেওয়ার জন্য কখনো কাজ করে না, লাফালাফি করে না। না, ওইটাই আমার কোশ্চেন যেটা ছিল আপনার, এই যে আমি যে অবস্থানে আছি, আমার কম্পিউটার, আমার রিলেভেন্ট কম্পিউটার টার্গেট করব না একবারে বেস্ট টার্গেট করব? এটাই বেস্ট রিলেভেন্ট কম্পিটিটর টার্গেট করবেন, বেস্ট রিলেভেন্ট। রিলেভেন্সি ছাড়া কোনো কাজ করা যাবে না এসইওতে, কোনো কাজ না। এগুলো তো 2 মাসে জানিয়ে গেছেন। যাই হোক, আমি আজকে আশা করছিলাম আপনাদের ব্যাচে 20 জন আছেন, অ্যাটলিস্ট আমি 15 জন পাবো, অথচ আপনারা ক্লাস করলেন কতজন? যাই হোক, কোনো সমস্যা নাই, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ক্লোজ করতেছি, তারপরে অন্য কোশ্চেন অ্যান্সার দিচ্ছি। ধন্যবাদ।